শুভ সন্ধ্যা বন্ধুরা। গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে আমি তোমাদের বন্ধু সোমশুভ্র চলে এলাম শুক্রবার ঠিক রাত্রির 9টায়। আজকে আমাদের সাথে একজন বিশিষ্ট বন্ধু থাকবেন, একজন সদস্যা, আমার দিদি দিদি থাকবেন। তো আমি নামটা আগে কিন্তু আমি ডিসক্লোজ করিনি, কিন্তু এখন তোমরা দেখতেই পাবে তিনি কে। আমি দিদি এলেই দিদিকে নিয়ে নেব। আর একটি কথা বলার আছে বন্ধুদের, যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেইটা আমাকে তোমরা একটু বলো, যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা। শুভ সন্ধ্যা দিদি। দিদি, আমি ঠিক মতো তোমাদের কাছে পৌঁছচ্ছি তো? মানে আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে তো? সেটা একটুখানি আমাকে বলো। তোমাদের কাছ থেকে সেই হ্যাঁ, ফাজলামি হচ্ছে অভিষেক, দাঁড়া। আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, এইটুকু জানতে পারলেই আমার মানে আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেলাম। তাহলে আমি এবারে অপেক্ষা করছি উর্মিদির। আজকে আমাদের সঙ্গে আসার কথা সেই উর্মিদির গল্প শুনতে তোমরা খুব ভালোবাসো। তো দিদিকে আজকে আমি আনবো আর কি, মানে আমাদের এই স্ক্রিনে। তো দিদি, তুমি কি এসেছো? যদি এসে থাকো একটু আমাকে জানাও, কারণ মহুয়া দি, অভিষেক এবং চৈতি তিনজনেই বলে দিয়েছে যে আমাদের মানে ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। তার আগে আমি আমার সেই কর্মটি করে ফেলি যেটা প্রত্যেক পর্বের আগে আমরা করে থাকি, সেটা হচ্ছে আমাদের গোপাল সোনার দর্শন। কারণ বারবার করে একটা কথাই বলি, যে আমাদের পর্বে আমরা এমন অনেক কিছু কথা নিয়ে আলোচনা করি যেই কথাগুলো হয়তো কোনো কোনো মানুষের ওপর কুপ্রভাব ফেলতে পারে। এমন কোন শব্দ, এমন কোন ঘটনা যেগুলোর হয়তো একটা নেগেটিভ ইম্প্যাক্ট যাকে আমরা বলি, সেটা আমাদের মধ্যে পড়তে পারে। সেই জন্য আমরা আমাদের সুরক্ষা বলয়, মানে যে শুভ শক্তিতে আমরা বিশ্বাসী, যে যেই শক্তিতেই বিশ্বাসী হই না কেন, সেই শুভ শক্তিকে স্মরণ করে তার পদচ্ছায়ায় বসে এই ধরনের আলাপ আলোচনা করাটাই বোধহয় শ্রেয়। আমার এই যে বিশাল ভদ্রলোক, যিনি কিনা সোয়েটার টোয়েটার মুড়ি দিয়ে বসে আছেন খুব ঠান্ডায়, তাকে একবার দর্শন করিয়ে দিলাম, সেই গোপাল সোনা। তো এই গোপালের পদপ্রান্তে বসে আমরা আমাদের আলোচনা করব। উর্মিদি, তুমি কি এসেছো? দিদিকে ঠিক দেখা যাচ্ছে না, কিন্তু দিদিকে তো আমি ইনভিটেশন পাঠিয়েছি। আরেকবার আমি দেখি। এইটাই একটা মুশকিল হয় লাইভে, যে ঠিকঠাক যদি আনা না যায় তখন সেটা একটু হৃদয় ভঙ্গের কারণ হয় আমাদের সকলের, কারণ সকলে আশা করে থাকি। আচ্ছা, ততক্ষণ দিদি জয়েন করছেন, আমি ততক্ষণ একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমার এক বোন, মানে এখানে তো আমি অনেক ভাই বোন, দাদা দিদি সবাইকে পেয়ে গেছি সঙ্গে। তো আমার এক বোন আমাকে জিজ্ঞেস করেছেন যে দীক্ষা জিনিসটা আসলে কি, আর দীক্ষা নিলে কি হয়। এই দীক্ষার বিষয়ে আমাকে কিছু কথা আমার ওই বোন অনুরোধ করেছেন বলতে।
তো আমি একটুখানি আমি যা জানি, হ্যাঁ মানে আমি তো প্রথমেই বলে দিই যে আমি অত্যন্ত মধ্যমেধার মানুষ, আমি বিশেষ কিছু জানি না। যেটুকু উপলব্ধি করেছি বা যেটুকু শুনেছি বড়দের কাছে, গুরুজনদের কাছে, বা যেটুকু পড়েছি হয়তো এদিক ওদিক টুকরো টুকরো, তার থেকে আমার মধ্যে যে বোধের জন্ম হয়েছে সেই বোধটুকু আমি তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পারি, এইটুকুই আমি করতে পারি। তো আমার এই বোন আমার কাছে জানতে চেয়েছেন যে দীক্ষার বিষয়টা কি। তো আমি যতক্ষণ না উর্বিদি আমাদেরকে জয়েন করছেন, আমি দীক্ষার কথাটা একটু বলি। আমাদের ঠাকুর পরমহংসদেবের কথা দিয়েই বলি যে উনি তো বলেছেন যে যত মত তত পথ। বিভিন্ন পথ এসে একটি জায়গাতেই মেশে এবং সেই জায়গাটাকেই আমরা আমাদের ঈশ্বর বলি, আল্লাহ বলি, গড বলি, যে নামেই যে ডাকি না কেন সেই জায়গাটায় কিন্তু তার কাছে আসার বিভিন্ন পথ আমাদের রয়েছে। এবারে একটি নির্দিষ্ট পথ কিন্তু আমাদেরকে বেছে নিতে হয়, নইলে আমরা ঠিক এসে পৌঁছই না যে জায়গাটাতে আমাদের যাওয়ার কথা। দীক্ষা হচ্ছে এমন একটি জিনিস, দিদি দিদি এসেছো, দিদিকে আমি ক্যামেরাতে আগে নিয়ে নিই, তারপরে আমি বাদ বাকি কথাগুলো বলছি। দিদিকে দেখাচ্ছে অ্যাডিং। এই তো দিদি এসে গেছো। বাবা, দিদি প্রথমে বলো তুমি কেমন আছো? আছি রে, মোটামুটি আছি। এই যে হাতে গয়নাগাটি পরে, গয়নাগাটি না পরলে তো আমাদের মানায় না, তাই আমি খুব গয়নাগাটি পরে বসে আছি। না, তুমি যে গয়নাগাটি পরে এসেছো এটাই আমাদের কাছে বিরাট প্রাপ্তি। দিদি শুরু করার আগে আমি একটা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ বলছি যে তুমি আসার আগে আমি একটি বিষয় নিয়ে একটু আলোচনা করছিলাম। আমাদের একজন বোন আমার কাছে জানতে চেয়েছেন যে দীক্ষা সম্বন্ধে কিছু, যে দীক্ষা বিষয়টি কি। আচ্ছা, তো আমি একটু সেই কথাটা বলছিলাম, তো আমি একটু এটা শেষ করে নিয়ে তারপরে গল্পে ঢুকি। নিশ্চয়ই, 100 বার। তো আমি যেটি বলছিলাম যে এবারে আমি একটা মজার গল্প তোমাদেরকে বলবো, মানে আমার তো পেটে খিল ধরে গেছিল শুনে। আমি বলছি যে ঠাকুরের গল্প, কিন্তু মানে এটা হচ্ছে আমাদের কথামৃতের একটি কাহিনী। ঠাকুর বলছেন যে একটি লোক একবার জলে ডুবে যাচ্ছে, কিছু ভাবে ডুবে যাচ্ছে। তখন ডুবে যেতে যেতে না, আমরা তো যা করি, আমরা সব দেবী দেবতাদের নাম করতে থাকি। প্রথমে হে মা দুর্গা, হে মা দুর্গা আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। দুর্গা ঠাকুর আসছেন না, হে মা কালী, হে মা কালী আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। মা কালী আসছেন না, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো, হে মহাদেব আমাকে রক্ষা করো। বিভিন্ন নামে ডেকে যাচ্ছেন, কি তার ডুবে যাচ্ছেন। তো কোনো তো দেবতার আর দর্শন তিনি পাচ্ছেন না। লাস্টে তিনি রেগে গিয়ে না বলছে দুঃশালা বলে। আমি এই শব্দটা ব্যবহার করলাম কারণ এই শব্দটাই ব্যবহার করা আছে কথামৃততে। তো বলছে দুঃশালা বলে ডুবে যাচ্ছেন। তখন দেখছেন একটি ধুতি পাঞ্জাবি পরা লোক এসে তাকে জল থেকে তুলছেন। তো সে বলছে ভাই আপনি আমাকে বাঁচালেন, ধন্যবাদ। আপনি কে? তখন ভদ্রলোক বলছে কেন, আমি আপনার শালা। মানে আমার শালা মানে? বললো আরে ভাই, আমি যখন, তুমি প্রথমে ডুবছো তুমি বলছো মা দুর্গা দুর্গা, আমি তো 10 হাত লাগিয়ে টাগিয়ে তোমাকে বাঁচাতে আসবো, একটু তো সময় লাগবে। তখনই বলছো মা কালী মা কালী, আমি আবার কালী সাজতে সাজতে আবার দেখছি তুমি শিব শিব করে চেঁচাচ্ছ, কৃষ্ণ কৃষ্ণ করে চেঁচাচ্ছ। তো আমি তো পাগল হয়ে যাচ্ছি যে কোন রূপে তোমাকে দেখা দেব। লাস্টে তুমি যখন বললে দুঃশালা, তখন আমি তোমার শালা হয়েই তোমার সামনে এলাম এবং তোমাকে বিপদ থেকে উদ্ধার করলাম। মানে আমার তো পেটের দড়ি ছিঁড়ে গেছে এটা শুনে। মানে ঠাকুর তো সাংঘাতিক রসিক একজন মানুষ ছিলেন। তো এটার থেকে উনি এটাই বলেছেন
যে দেখো দুর্গা, হ্যাঁ, কালী, শিব, কৃষ্ণ, জিসাস, আল্লাহ সবাই একই শক্তি, কিন্তু আমাদেরকে নিশ্চয়ই। যে কোনো একটি একটি রূপে বা একটি পদ্ধতিতে আমাদেরকে ফোকাস করতে হয়। আমরা যদি সেইটা হ্যাঁ, করি তাহলে আমরা কিন্তু হ্যাঁ, আমাদের অভীষ্ট লক্ষ্যে আমরা অবশ্যই পৌঁছতে পারবো। তো দীক্ষা পদ্ধতিটা হচ্ছে বোন এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমাকে হয়তো একটা নির্দিষ্ট পথ দিয়ে দেয়। মানে আমরা তো একদম। দেখো সাধারণ হ্যাঁ, মানুষ, আমরা অনেক রকমের রূপের, অনেক পদ্ধতির, অনেক কিছুর ভজনা করি, কিন্তু হ্যাঁ, সবটাই হ্যাঁ, ঠাকুরের কাছে পৌঁছচ্ছেন। কিন্তু যদি আমরা একবার এই গলিতে গেলাম, এই গলিতে গেলাম, এই রাস্তায় হ্যাঁ, হ্যাঁ, ঢুকলাম, ওই রাস্তায় ভুল, ঢুকলাম, পথভ্রষ্ট আলটিমেটলি হয়ে যাওয়া। হ্যাঁ একদম আমরা কিন্তু ঠিকঠাক আমাদের গন্তব্যে উপনীত হতে পারবো না। তো আমাদেরকে হ্যাঁ, কি একটা রুট ধরে যেতে হবে, আর সেই রুটটা ঠিক। কোনটা হবে সেটা তোমাকে বেছে নিতে হবে। এবং সেটাই হচ্ছে আমরা যখন দীক্ষা নিই, আমরা যে গুরুর কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করি, সেই গুরু আমাদেরকে সেই পথটি বলে দেন যে এই পথটি দিয়ে যাও, তবে তুমি মানে তোমার অভীষ্টে গিয়ে পৌঁছতে পথপ্রদর্শক, পারবে। হ্যাঁ, কিন্তু পথপ্রদর্শক এর হয়ে মানে উনি আমাদের। হ্যাঁ একদম, কিন্তু এর মানে এটা নয় যে অন্য পথগুলো দিয়ে তুমি পৌঁছতে পারবে না। তুমি নিশ্চয়ই হ্যাঁ, হ্যাঁ, পৌঁছতে পারবে, ঠিক। কিন্তু আমাকে তো একটি রাস্তা দিয়েই যেতে হবে। তো আমি যদি বিভিন্ন হুম। সময় এখানে একটু গিয়ে আবার একটু বেরিয়ে আরেকটা রাস্তায় একটু যাই, এভাবে তো হয় না। আর আমাদের দীক্ষা হ্যাঁ, হ্যাঁ, পদ্ধতিতে হ্যাঁ। যে কথাটা বলে, আমি সনাতনী দীক্ষার কথা বলছি, যেটা আমার জানার, আমি যেটা হুম, জানি হুম, যে হুম। সেখানে আমাদেরকে সাধারণত অনেক রকম দীক্ষা হয়, কিন্তু ক্রিয়াযোগীদের ক্রিয়া দীক্ষা হয়, শ্বাসের কাজ থাকে তাতে। এবং হ্যাঁ, ঠাকুর তো হ্যাঁ, হ্যাঁ। স্পর্শ দীক্ষা দিতেন, যে স্পর্শ করলেই তার দীক্ষা হয়ে গেল। কিন্তু সেই। আমাদের যেটা যেটা সাধারণত যেটা আমাদের হয়, আমাদেরকে একটি বীজ মন্ত্র দেওয়া হয়। এবারে হ্যাঁ, বীজটা কি, হ্যাঁ। বীজ কেন বলা হয়? যেমন একটি ছোট্ট বীজের মধ্যে একটি বড় গাছের সম্ভাবনা থাকে, সেরকম হুম। এই মন্ত্রটির মধ্যে একটি বিরাট সম্ভাবনা আছে। মানে একটি ছোট্ট অক্ষর, কিন্তু এই অক্ষরকে তুমি যখন বারবার বারবার জপ করতে থাকবে, তখন তুমি হ্যাঁ, সেই তোমার যে অভীষ্ট, যেই ইষ্ট, সেই ইষ্টের কাছে তুমি সেই। কিন্তু গিয়ে পৌঁছতে পারবে। এবং সেই বীজ বীজ মন্ত্রটা আমাদেরকে মানে গুরু দান করেন। এবং হ্যাঁ, আগেকার দিনে একটা কথা একদম। খুব বলা হতো যে গুরু শিষ্যকে খুঁজে নেন এবং তাকে হ্যাঁ। গুরু দীক্ষা দেন খুঁজে নিয়ে। তো আমরা তো সবাই অতটা ভাগ্যবান হই না, সেই জন্য আমরা কি সেই। করি, আমরাও গুরুর সন্ধানে থাকি। এবং যখন হ্যাঁ, কোনো হ্যাঁ, মানুষের ভাবধারা আমাদের ভালো লাগে, মনে হয় যে ইনি হ্যাঁ, যেটা বলছেন এটাই আমার জন্য খুব, আমার মনে খুব ধরছে, আমার হ্যাঁ, বিশ্বাস হ্যাঁ, হচ্ছে, হ্যাঁ, তখন ঠিক। তিনি যদি কৃপা করে আমাদেরকে একটি বীজ দেন, তখন সেই বীজের অনুধ্যান করে আমরা কিন্তু আমাদের অভীষ্টে পৌঁছতে পারি। আর হ্যাঁ, একটি একদম, কথা, একদম মন ঠিক। মন মন্ত্র সবসময় গুপ্ত রাখতে হয়, কারণ তুমি যখনই হ্যাঁ। কোনো জিনিস ভীষণ এক্সপোজ করে দাও না, তার গুণ চলে হুম। যায়। মানে আমরা বলি না, যদি আয়োডাইজড নুন মুখ খুলে রেখে দিলাম, হ্যাঁ, আয়োডিনটা কিন্তু ভেপারের মতো উড়ে গেল। তো কাজেই আমরা যে খাবার দাবার সব যে ঢেকে রাখি, তাতে কি তাদের হ্যাঁ। গুণমানটা ঢাকা থাকে। এই জন্য বজায় মন্ত্র থাকে, হ্যাঁ। কখন বজায় থাকে, তাই মন্ত্রকে কখনো এক্সপোজ করতে নেই সবার সামনে। যদিও বা নেই। হয়তো আমরা গুরু ভাই বোন, আমি জানি যে আমি যে মন্ত্র জপছি উনি ওই হ্যাঁ, মন্ত্রই জপছেন, তো তবুও আমাদের মুখে সেটা বলতে নেই, আমাদের অন্তরে অন্তরে জপ করতে হয়। হ্যাঁ। এটাই হচ্ছে দীক্ষার ওই জন্য তো পদ্ধতি। আর বোন ওই জন্য তো ঠাকুর একদম বলতেন, আহ, বনে বনে ঘরের কোণে। একদম একদম। মনে তো বনে সেইটা সে ঘরের কোণে। বনে ঘরের কোণে। তো এইভাবে আমাদের করতে হয়। আর বোন আমাকে জিজ্ঞেস হ্যাঁ, করেছিলেন যে এতে কি মনে শান্তি আসে দাদা, এটাতে কি কার্যকর? হ্যাঁ বোন, মানে তুমি যদি ভক্তি ভরে একটা জিনিসের ওপর হ্যাঁ, তুমি ফোকাস করে থাকো,
তখন কিন্তু আস্থা রেখে। নিশ্চয়ই তুমি তোমার মনে আশা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, কারণ একদিনে হঠাৎ করে তো কিছু হয় আস্থাও না। রাখতে হবে। তোমাকে হ্যাঁ, আস্থা রাখতে হবে। আর ঠিক ঠিক। জবটা বারবার কেন করতে হয় তার একটা খুব সহজ এক্সপ্লেনেশন। আমি যদি সমানে তোমাকে ডেকে যাই, আমি যদি সমানে ও উর্মিদি, ও উর্মিদি, ও উর্মিদি, ও উর্মিদি বলে যাই, উর্মিদি প্রথমে রেগে গেলেও পরের দিকে বলবে তো বাবা বড্ড জ্বালাচ্ছে, হ্যাঁ বল কি হয়েছে, এই তো সাড়া তো দিলেন। তো এইটা হচ্ছে ঠাকুরের নাম যদি আমরা সমানে মানে ও ঠাকুর, ও ঠাকুর, ও ঠাকুর করতে থাকি, ঠাকুর একসময়তে রেগে গিয়ে বলবেন যে দূর আমাকে আর ডাকিস না, তো বল কি বল রে হয়েছে। বাবা। তো এই বল রে বাবা, আমার কানের পোকা নাড়িয়ে দিচ্ছিস। তো তাই বলে জব করা মানে কি ঠাকুরকে বিরক্ত করো, খুব খুঁচিয়ে বিরক্ত করো, যাতে একটা সময়তে উনি না আর না পেরে ধৈর্যচ্যুতি হয়ে বলেন হ্যাঁ বল এবারে কি হয়েছে রে, তোর এত সমস্যা কি, এত ডাকছিস কেন। কাজে এই ডাকাটা ডেকে যেতে একদম। হয়। হ্যাঁ, এবারে তুমি একদম যেই একদম। রূপে বিশ্বাস করো, যাকে তোমার মনে হয়, কারণ সব ঈশ্বরের রূপ, এবং ঈশ্বর কিন্তু একজনই। আমি যেমন কারুর একদম। কাছে স্বামী, কারুর কাছে ভাই, কারুর কাছে টিচার, কারুর কাছে ডিজাইনার, কারুর কাছে অন্য কিছু, আমি লোকটা নিশ্চয়। কিন্তু একটা, কিন্তু আমার অনেকগুলো রোল 100 বার। আছে। এই অনেকে যে যেভাবে আমাকে দেখছে, এই হ্যাঁ, এতেই কিন্তু বিভিন্ন রূপকল্পের ধারণা তৈরি করা হয় যে হ্যাঁ, আমি হ্যাঁ, কিরকম ভাবে হ্যাঁ, দেখছি তাকে। সেই। এই নিয়ে আমরা বিস্তারে আরেকদিন না হয় আলোচনা করব। আজকে হ্যাঁ, আমরা নিশ্চয়ই। উর্মিদিকে সঙ্গে খুব পেয়ে গেছি, বাবা অনেক অনেক ভাগ্যে আজকে দিদিকে চেপে ধরি। আমিও অনেকদিন জব করেছি, ও উর্মিদি কবে আসবে, ও দিদি কবে আসবে, না রে যাতে দিদি সোম, তুমি জানো না, আমিও তো পাগল হচ্ছি, এই হাত ভাঙছে, পা ভাঙছে, ঘোড়ার ডিম, বিরক্তিকর। আমি কখন যাব, আমি বসে আছি, না না সে আর হচ্ছে জানি না। তো কি কষ্ট পেলে। তো যাই হোক, আর কি করা আজ যাবে, যখন লোক দিদিকে থাকলে। পেয়ে গেছি, তখন দিদিকে তো আর ছাড়া যাচ্ছে না। এবারে আমরা ওভার টু দিদি, দিদির কাছে তোমরা আজকে আমরা শুনি। তোমরা ছাড়লেও আমি যাচ্ছি না, তোমরা ছাড়লেও আমি যাচ্ছি না। একদম যেও না, যাবে কি, তুমি পরিবারের মাথা, তুমি যাবে কোথায়। হ্যাঁ দিদি, এবারে তুমি শুরু করো। আচ্ছা তার আগে সবাই একটু আমাদের দেখে নাও তো, গোপালকে আমাদের দেখানো কারুর হয়ে গেছে। গোপালকে দেখানো হয়েছে। আমার মাথা, আমাদের কারুর মাথা কাটা, গলা না না, কাটা, সব ঠিক আছে। মুখ কাটা টাকা। ঠিকঠাক আমরা আমাদের দেখা যাচ্ছে আমরা, কিনা হ্যাঁ সেটা হ্যাঁ একটু দেখা বলো। যাচ্ছে, একদম দেখা যাচ্ছে। আমার দেখা আমার যাচ্ছে, মনে হচ্ছে অসুবিধা নেই। ঠিকঠাক দেখা যাচ্ছে, ব্যাস। আচ্ছা, হুম, না আচ্ছা। দিদি শুরু করো। আচ্ছা শোনো, সোম, তোমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে কেন বলো তো? তোমার হ্যাঁ দিদি, কথাগুলো আমারও না, হ্যাঁ আমারও না, তোমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে, আমিও সেটা বুঝতে পারছি না। বুঝতে পারছি না তো। আচ্ছা আচ্ছা, একটুখানি বাদ বাকি যারা এসে, সুজা তুই এসেছিস, সুজা একটু বল তো আমাদের দুজনের কথা তোরা শুনছিস কিনা ঠিকঠাক। বাকিরা কি বলছো তোমরা গো? একটু একটু সুজা বা মৌমিতা আছো, একটু বলো না ভাই, যে আমাদেরকে ঠিকঠাক শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা, আমাদের চৈতি, নিজের কথাগুলো তোমরা না তো একটু একটু বলো। কেটে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। একটু কেউ জানাও প্লিজ। মৌমিতা বলছে সব ঠিক আছে দাদা। হ্যাঁ মৌমিতা বলছে। মাঝে মাঝে নাম কাটছে। হ্যাঁ ওই বলছে তো মাঝে সুজা মাঝে বলছে তো। কাটছে আপনার কথা। হ্যাঁ দীপ্ত বলছে একটু, আমি আমি এটাও কাটিয়ে যাচ্ছে। ভোডাফোনেরটাও অন করছি। হ্যাঁ দেখি একটু একটু কেটে যাচ্ছে। হ্যাঁ, সেটা আমিও নোটিস করছি যে তোমার কথাগুলো মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ। এখন দেখো তো, আচ্ছা কথা বললে ঠিক মহুয়াদি, আছে কি? এখন কি ঠিক আছে, একটু দেখো না গো। এখন তো ঠিক, আমার তো ঠিক লাগলো। এখন আমারও কিন্তু ঠিক লাগছে। ব্যাস ঠিক আছে, তাহলে ওটা হ্যাঁ ঠিক আছে, তাহলে কোথাও কানেকশনে লুজ ছিল। একদম আমার কথা একটু কেটে গেলে কোনো অসুবিধা নেই, আজকে আমি আর বেশি বকবক করব না, আজকে দিদি বকবক করবেন। তো আজকে দিদির কথা যাতে ঠিকঠাক শোনা যায়। না না না, সব দুজনেরই কথা যেন আমাদের শোনা যায়, এটাই হচ্ছে কথা। যাকে শোনো, আমি খুব খুশি হয়েছি আবার তোমাদের কাছে ফিরে এসে।
হ্যাপি নিউ ইয়ার। সকলকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। একদম আমাদের ইংরেজি মতে সবার একদম হ্যাপি নিউ পুরো ইয়ার। বছর খুব ভালো কাটুক, সুখে কাটুক, সুস্থভাবে কাটুক সবার, যেটা আমার সেটাই। কাছে সবকিছু থেকে ওপরে মনে হয়। সুস্থ থাকো সবাই, তোমরা ভালো থেকো। আর যা ঠান্ডা পড়েছে এখানে থেকো বাবা। যা চারদিকে তুমিও তো সুস্থ খালি। থাকো দিদি। হ্যাঁ, আমি তো এখন এই মানে এই হাতটা নিয়েই যা প্রবলেম। এটা এখন একটু বয়স হয়েছে, সঙ্গে সুগার আছে, হুম একটু তো সময় হুম আমার হুম লাগবে তো। ভোগ থাকলে তো ভোগটা তো আমাকে হুম হুম। ভুগতেই হবে, আমার কিছু করার নেই। আর যাকে আমি যতটা সেটাই সম্ভব সেটাই। আমি সাবধানে আছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, এবার তাহলে আমি শুরু করি, বলি একটা হ্যাঁ ঘটনা। দিদি তুমি শুরু করো। আচ্ছা, এই ঘটনা যেটা আমি বলবো সেটা আমার পরিবারের মধ্যে হয়েছে, কিন্তু তখন আমি অনেক ছোট ছিলাম। ছোট ছিলাম বলতে ক্লাস 3-4-এ পড়তাম আমি। আমি তখন ক্লাস 3-4-এ পড়তাম, বহু বছর আগেকার কথা। হ্যাঁ, সবাই ভালো থেকো জয়িতা। হ্যাঁ, আচ্ছা। তো আমার তখনকার দিনে তোমরা তো সব জানো সবাই যে আহ, ভাই বোন প্রচুর তো হতো, সেটা তো একটা ব্যাপার ছিলই। এবং আহ, বয়সের ডিফারেন্স অনেক ছিল। হ্যাঁ, তো আমার মার যে ছোট মাসি, সে সেই ছোট মাসি আমার মার থেকে ঠিক 6 মাসের বড় ছিলেন। আমার মার ছোট মাসি 6 মাসের বড় ছিলেন মার থেকে। হুম। আর তাই জন্য মার ছোট মাসি আর মা, এনারা দুজনে প্রায় মানে দুই বোনের মতো ছিলেন। মাসি বলে ডাকতেন ঠিকই, ছোট ছোট মাসি বলে ডাকতেন ঠিকই, কিন্তু বোনের মতো আর কি ছিল তো। আর সেই মাসির বিয়ে হয়েছিল আগরপাড়া, এই বেলঘরিয়া লাইনের আগরপাড়া আছে, সেইখানে বিয়ে হয়েছিল। তো উম, ছোট দিদা বলে ডাকতাম আমরা। সে ছোট দিদা যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই বাড়িটা ছিল তোমার যৌথ পরিবার। ওরা যৌথ পরিবার। আমার ছোট দিদা ছিলেন তৃতীয় ভাইয়ের স্ত্রী। সবার বড় যিনি ভাই ছিলেন তিনি মারা গেছিলেন, তার দুটো ছেলে। পরের ভাই যিনি ছিলেন তারও দুটো ছেলে, তবে তিনি জীবিত ছিলেন। আমার ছোট দিদার যে হাজবেন্ড ছিলেন তিনি গত হয়েছিলেন। আর এক ছেলে এক মেয়ে। আর সবার ছোট যে ভাই ছিলেন তিনি ছিলেন, তারও দুটো ছেলে। তো আমার ছোট দিদার ছিল এক ছেলে এক মেয়ে। তো বড় ছেলেটার নাম ছিল চিনু, আর মেয়ের নাম ছিল বুলা। তো বুলা আর চিনু এরা দুজনে আমার সাথে প্রায় বন্ধুর মতনই ছিল, ভাই বোনের মতনই আমরা ছিলাম, বুঝতেই পারছো। ওরা আমার মা আর যখন ছোট দিদা আর মা যখন দুই বোনের মতো, তখন তাদের ছেলে মেয়েরা আমার সাথে তো বন্ধুর মতনই ছিল, প্রায় ভাই বোনের মতো। তো আমরা ছুটি পেলে আমরা আগরপাড়ায় যেতাম। ওদের বেশ বড় সড়ো বাড়ি ছিল, আর খুব সুন্দর খোলা মেলা বাড়ি ছিল, খুব ভালো লাগতো ওদের বাড়িতে যেতে। আর আমরা তো সব শহুরে মানুষ, গ্রামে গেলে তো এরকম খোলা আকাশ, খোলা বাতাস, মানে খুব আনন্দ করতাম আমরা। আর আমরা গেলে পরে চিনু চিনু ওখানে যে ছিল, চিনু ছিল আসলে মধ্যমণি। মধ্যমণি এই জন্য বলছি যে চিনুকে সবাই ভালোবাসতো। চিনুর স্বভাবটা এত সুন্দর ছিল, ও আমার বয়সী ছিল। তো খুব সবার সাথে মিলে মিশে খেলাধুলা, মানে আমরা যখন যেতাম 2 দিনের জন্য বড়জোর যেতাম। তো সেই 2 দিন ধরে না কেউ আমরা বাড়িতে শুধু রাত্রিবেলা শুতে আসতাম, এত দস্যিপানা করে বেড়াতাম। সারা পাড়া জুড়ে এক গাদা ছেলে মেয়ে জুটতাম আমরা। আর এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। আর চিনু খুব ভালো গান গাইতে ভালোবাসতো। ও যখন তখন আহা কি আনন্দ, আকাশে বাতাসে, মানে এই গান করেই যাবে, আর আমরা সবাই মিলে নেচে বেড়াচ্ছি। ঝপাস ঝপাস করে পুকুরে নামছি, এর বাড়ির আম গাছের থেকে আম তুলছি, মানে ভীষণ চূড়ান্ত আনন্দ যেটা বলে সেটা করতাম। এবং আশেপাশে প্রত্যেকটা বাড়িতে চিনুকে খুব ভালোবাসতো। সবাই চিনুকে খুব ভালোবাসতো। চিনু হয়তো আমরা খেলতে যাচ্ছি, যেতে যেতে রাস্তার পাশে, ও বুড়িমা, তোমার একটা নারকেল নিয়ে গেলাম, এরকম করে মানে খেপাতো আর কি। কিংবা কেউ হয়তো বড়ি দিয়েছে, দিল নষ্ট করে বড়ি, মানে করতো না নষ্ট, দিলাম দিলাম কিন্তু নষ্ট করে দিলাম, মানে সব রকম ও করতো, ওকে খুব ভালোবাসতো সবাই। তো আমরা ভালো এরকম কাটছিল প্রায়। আহ, আমি তখন ক্লাস 3-তে, তো ক্লাস 4-এ যখন উঠেছি, তখন মার কাছে শুনলাম যে
ছোটদিদা খবর পাঠিয়েছেন যে চিনু অসুস্থ। চিনু অসুস্থ হতেই পারে, আর মানুষের তো অসুস্থতাতে এই সমস্ত, বিশেষ করে জ্বর জারি তো সবার হতেই পারে, এটা কোনো বড় কথা না। ঠিক আছে, চিনু অসুস্থ, ঠিক আছে, সেরে যাবে, কিছু ব্যাপার না। এর মধ্যে মা বাবা একদিন বোধহয় গেছিলেন একবার, আমরা তখন 2 বোন ছিলাম, আমরা বাড়িতেই ছিলাম, মা বাবা দেখে এসছেন, এসে বললেন না ঠিক আছে, ওটা সামান্য ভাইরাল ফিভার মতো হয়েছে, সেরে যাবে। ঠিক আছে, মাসখানেকের মধ্যে চিনু সেরে গেল। চিনু সেরে গিয়ে আবার যেমন আগের মতো ছিল ছিল এইরকম আছে। আবার এই প্রথম অসুখটা হবার মাস 3 পরে আবার খবর এলো যে চিনু অসুস্থ হয়েছে। এবার খুব বাজেভাবে অসুস্থ হয়েছে। বাজেভাবে অসুস্থ বলতে কি বোঝাচ্ছে? বাজেভাবে অসুস্থ মানে ও কিছু খাচ্ছে না, কিছু খেতে পারছে না। না খাওয়ার ফলে কি হচ্ছে, ওর শরীরের মধ্যে মানে ভীষণ দুর্বল হয়ে পড়ছে। স্কুল টুল যেতে পারছে না, দুর্বলতার জন্য যেতে পারছে না, এ করতে পারছে না। তো আর খাওয়া প্রায় মানে না বললে নেই বললেই চলে। তো বাবা মা দুজনে গেলেন দেখতে আবার, কারণ ওরা ও চিনু সকলের এত প্রিয় ছিল যে সবাই মানে সবকিছু ছেড়ে চিনুর জন্য মানে সবাই রেডি ছিল আর কি। তো ফিরে এসে মা বললো, হ্যাঁ এবারে চিনুকে তো ভালো লাগলো না। সেটা শুনে আমাদেরও খুব মন খারাপ হয়ে গেল, আমার আর আমার বোনের। তো আমি মাকে বললাম, মা চলো না একদিন যাই, একবার এই কোনো একটা শনি রবিতে গিয়ে আমরা একটু চিনুকে দেখে আসি। তো গেছিলাম একবার, গিয়ে দেখলাম সত্যি মানে চোখে দেখা যাচ্ছে না, চিনু বেশ ভালো রকম মানে দুর্বল হয়ে পড়েছে, কোনো তাও মধ্যে মুখে হাসি কিন্তু যায়নি। ও খাট থেকে নামতে পারছে না, এতটাই দুর্বল, কিন্তু উঠে বসেছে, আমাদের সাথে গল্প করেছে। আর আমরা গেছি বলে বাকি পাড়ার সব ছেলে মেয়েরা এসছে, তারা চল আমরা খেলতে যাবো না, চিনুকে ছাড়া খেলতে ইচ্ছা করছে না। আর চিনু এত অসুস্থ, আর ও সবকিছুতে এত ভালো পার্টিসিপেট করে, কোন ঝগড়াঝাটি হলে পরে ও গিয়ে সেখানে মধ্যস্থতা করে সেগুলোকে বন্ধ করে। তো চিনু ছাড়া আমরা কেউই খেলতে ঠিক ইচ্ছে চাইলো না, মন চাইলো না। তো চলে এসছি আমরা। তারও মানে আমি এটা পুরো জিনিসটা, ঘটনাটা 6 মাসের মধ্যে হয়েছে, আমি পিরিয়ডটা বলে দিলাম, 6 মাসের মধ্যে ঘটনাগুলো হয়েছে। আচ্ছা, তারপরে আবার মা বললেন যে একদিন দেখি মা বাবা দুজনে আবার আগে পড়া যাচ্ছেন। কি হলো এবার? চিনু কি মানে সারেনি? বললো না সারেনি এখনো। তো বাবা বলছে যে মেয়ে কলকাতা যাক, কলকাতা যাব আমরা, ওকে নিয়ে যাচ্ছি একটু ভালো ডাক্তার দেখাবার জন্য, কারণ সত্যি তো কিছু কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। আর ওখানে চিনুর যে জ্যাঠামশাই ছিলেন, মেজো জ্যাঠামশাই, যিনি মানে বড় জ্যাঠামশাই তো মারা গেছিলেন, মেজো ছিলেন, তো উনিও ঠিক মানে একা সামলে উঠতে পারছেন না, ভয় পাচ্ছেন। তো তাই জন্য আমরা যাচ্ছি। তো ফিরে আসার পর জিজ্ঞেস করলাম কি ব্যাপার, তো বলে কোনো ডাক্তার, ওখানে 7 দিন ছিলেন ওনারা কলকাতায় চিনিকে নিয়ে, সমস্ত রকম টেস্ট করা হয়েছে, এটা কোথাও কোনো প্রবলেম নেই, কোনো টেস্ট রিপোর্ট খারাপ বেরোয়নি। অথচ ও মানে খাচ্ছে না, শুকিয়ে যাচ্ছে। গ্যাস্ট্রাইটিস থেকে শুরু করে যে কোনো সব রকম টেস্ট যা যা থাকে সব করা হয়েছিল, কোথাও কোনো নেগেটিভিটি কিছু নেই। হ্যাঁ, রক্তাল্পতা হয়েছিল আর কি, অ্যানিমিক হয়ে গেছিল একটু। তো ডাক্তার বলছে স্বাভাবিক, অ্যানিমিক তো হবেই, ও তো খাওয়া দাওয়া কিছু করতে পারছে না, আর ওকে একটু পুষ্টিকর কিছু খাবার না দিলে ওর ওর রিভাইভ হবে কি করে, ওর ইয়েটা এনার্জি লেভেলটা বাড়বে কি করে, আর তাছাড়া তোমার ওই হিমোগ্লোবিন কমে গেছে, এই সমস্ত নানা রকম বাড়ি নিয়ে চলে এলে, আপনারা বাড়ি নিয়ে যান, ওষুধ দিয়েছে, আপনারা বাড়ি নিয়ে যান, নেক্সট টাইম ওকে আনতে হবে না, আপনারা আমাকে ফোন করবেন, আমি ফোন করে বলে দেবো। তো তখন তো একটাই ফোন, ল্যান্ডলাইন ছিল, তোমরা তো সবাই জানো। যাকে বাবারা চলে এসছে ওকে বাড়িতে, 7 দিন পরে ওকে বাড়িতে রেখে বাবা মা চলে এসছেন, কিন্তু দুজনের মুখটা দেখেই আমি বুঝতে পারছি যথেষ্ট চিন্তিত, কারণ একটা ডাক্তারও কিছু ধরতে পারলো না, অথচ মানে ওষুধপত্র তো পড়ছে যেমন পড়ার কথা পড়ছে, কিছুই হচ্ছে না। তারপরে একদিন স্কুল গেছিলাম, স্কুল থেকে ফিরে দেখি, ক্লাস 4-এ পড়ি আমি তখন, স্কুল থেকে ফিরে দেখি মানে একটা অদ্ভুত থমথমে বাড়ি হয়ে বসে আছে। কি হয়েছে মা? তখন মা কেঁদে ফেলে বললেন যে চিনু আর নেই রে। মানে চিনু নেই মানে কি করে, কি হলো ওর যে মানে নেই হয়ে গেল? তখন মা বলছে জানি না,
আমরা তোর জন্যই অপেক্ষা করছিলাম, তুই এসছিস এখন বাড়িতে, বোন আছে, তোরা দুদিনে থাক, আমি আর বাবা যাচ্ছি। মানে সেই দিনই হয়েছে আর কি ঘটনাটা। আমি 3টে নাগাদ বাড়ি এসেছিলাম, মারা 6টা ট্রেনে করে কলকাতায় চলে আসলো, আগরপাড়া আর কি বাড়িতে গেলে। তো সেদিন তো মানে আমাদের অবস্থা, দুই বোনের তো বুঝতেই পারছো, কিচ্ছু বুঝতে পারছি না কি করে কি হলো, ভেবেই পাচ্ছি না যে কি এমন হতে পারে ওর, যে মানে ও চলে যাবে। মানে ক্যান্সার অব্দি আমরা ভেবে রেখেছিলাম যে হয়তো বা ক্যান্সার, কিচ্ছু না, কোনোটাই কিছু হয়নি, অথচ ও চলে গেল। কি করে চলে গেল কিছুতেই, আর তখন তো আরো ছোট ছিলাম, আরো বুঝতে পারছি না যে কোথা থেকে কি হলো, কেন হলো। তারপরে মারা যখন দুদিন পরে মারা ফিরে আসলেন, মারা যখন ফিরে আসলেন তখন পুরো ঘটনা শুনে আমার সেই অল্প বয়সে একটা মনের মধ্যে এত অদ্ভুত একটা মানে আলোড়ন হয়েছিল আমি বলবো, এবং একটা বিশাল প্রশ্ন জেগেছিল, যেটা আমি পরে বলছি কি হয়েছিল, সেটা ডিটেলসে শুনলাম। মা বলছেন আমরা যখন গিয়ে পৌঁছালাম ওখানে, তখন তো চিনুকে নিয়ে যাওয়া হয়নি, আমাদের জন্য অপেক্ষা করা হচ্ছিল। কিছুক্ষণ পরে মারা যখন ওপরে দোতলায় থাকতো দিদা, মা বাবা উপরে যখন গেছে, প্রচুর লোকজন বাড়িতে, তার মধ্যে হঠাৎ করে ছোট কাকিমা, যে সবার ছোট যে যা, ও দৌড়ে উঠে এসে, এখন দিদার অবস্থা তো বুঝতেই পারছো, ছেলেকে আঁকড়ে ধরে ওখানে খাটের মধ্যে একদম পাগলের মতো ছটপট করছেন। হঠাৎ করে ছোট কাকিমা দৌড়ে এসে ইয়ের দিদার পা জড়িয়ে ধরেছে, শেষদি শেষদি আমায় ক্ষমা করো। তো- তোকে ক্ষমা করার কথা উঠছে কোত্থেকে এখানে? কিনা সবাই বলছে যে তুমি কি বলছো এই সময়টাতে, দেখতে পাচ্ছ না উনি তো উনার চিত্রশোকে পাগল হয়ে আছেন, আর তুমি এখন তোমার ক্ষমা করার কথা এখানে এর মধ্যে কি আনছো? ওরা আমি কিচ্ছু জানি না, আমি কি তোমাদেরকে আমার কথা শুনতেই হবে, আমার জন্য আজকে চিনু চলে গেছে। এইটা শোনাতে ছোট দিদা উঠে বসেছে ঝটকা মেরে। কি বললে তুমি? হ্যাঁ হ্যাঁ, শেষ দিয়ে তুমি আমাকে ক্ষমা করো, আমি এতটা হবে আমি বুঝতে পারিনি। কি বলছো ঠিক করে বলো, মানে ঝাঁকিটা কি বললো যে জানো, তখন শোনা গেল যে ছোট কাকিমার খুব হিংসে হতো যে ওর দুই ছেলের মধ্যে কাউকে সবাই ওদেরকে এতটা ভালোবাসে না যতটা চিনুকে সবাই ভালোবাসে। সুতরাং ওর খুব মনে মনে হলো যে এই চিনুকে এখান থেকে মানে এমন কিছু করতে হবে যাতে চিনু এমন একটা স্টেজে চলে যায়, চিনুকে আর কেউ ভালোবাসবে না। তাই জন্য সে কি করেছিল, সে পাশের একটা গ্রামে এক বুড়ি ছিল, সেই বুড়ি এইসব ওই ব্ল্যাক ম্যাজিকের এই সমস্ত করতো, তার কাছে গিয়ে বলেছিল। এবার সেই বুড়ি বলেছিল ঠিক আছে সব হয়ে যাবে, তুই এক কাজ করিস, তুই গিয়ে ছেলেটার জামার একটা ছোট টুকরো কেটে নিয়ে আসবি, ওর চুলের কিছুটা কেটে নিয়ে আসবি, আর এই দুটো নিয়ে তুই আমার সঙ্গে দেখা করে যাবি। তিনি এখন ছোট কাকিমা এসে চিনুর গায়ে মাথায় হাত বোলাচ্ছে, এটাতে অস্বাভাবিক তো কিছু না। সেই সময় ও চুলের একটা চুল এবং শার্টের একটা পিস কেটে ও সেই আবার বুড়ির কাছে গেছিল। সেই বুড়ি কি টিকটাক করেছে, কতগুলো সর্ষে আর চুল আর এই জামার টুকরো একটা একটা ছোট মানে পুটলি মতো বেঁধেছে, বেঁধে এটা ওই ছোট কাকিমাকে দিয়ে বলেছে এটা ওর বিছানার তলায় রেখে দিবি, তোষকের তলায় রেখে দিবি, গিয়ে তোর সমস্যা সমাধান হয়ে যাবে। সেই থেকে ওই কাকিমা সেটা করেছিল, করে চিনির তোষকের তলায় সেই পুটলিটা ঢুকিয়ে রেখেছিল। সেই পুটলির জন্য সে কি ব্ল্যাক ম্যাজিকে কি করেছে, কি তার এফেক্ট ভগবান জানে, করে করে আস্তে 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 চিনি শুকিয়ে মারা গেল। এবং সম্পূর্ণ তখনকার দিনে তো আরো বাজে ব্যাপার ছিল, মানে এই যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার গুলো বেশি ছিল অনেক। তো সেই কাকিমা এসে বলছে, তোমার পায়ে জড়িয়ে ধরে বলছে যে শেষ দিয়ে আমি বুঝতে পারিনি চিনু মরে যাবে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। আমি না শুনে, তখন অতটুকু বয়স আমার, ক্লাস 4 পড়ি আমি, ব্ল্যাক ম্যাজিক করে কেউ, তাছাড়া কেউ কাউকে এরকম মেরে ফেলে দেবে তা বলে, এতটাই হিংসে, এতটাই পরশ্রী কাতরতা যে মেরে ফেলে দেবে। তার নিজেরও তো একটা ছেলে আছে, তার নিজেরও তো সন্তান আছে, সে একটা সন্তানকে মা হারা সন্তান হারা করতে একটা মাকে ওর ইচ্ছা করলো ভদ্রমহিলার। সেই তারপরে আর কি করা, তারপরে তো উনাকে উনাকে আর তখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কি হবে, যে চলে যাওয়া সে তো চলে যাচ্ছে। সেই আমাদের বাড়িতে নিজের ফ্যামিলির মধ্যে
এরকম একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমরা কখনো কিন্তু কল্পনাই করিনি হবে। ভীষণ খারাপ লেগেছিল, এবং সত্যি কথা বলতে কি আজও যখন মনে পড়ে না, তখন মানে খুব খুব কষ্ট হয় যে আজকে দিদা নেই, কিন্তু সেই দুঃখটা তো উনি পেয়ে গেলেন, একটা সন্তান হারাবার দুঃখ, এবং কোনো কারণে না, বিনা কারণে, ওই ব্ল্যাক ম্যাজিকের চোটে। ব্ল্যাক ম্যাজিক জিনিসটা যে কি খারাপ, এবং সবার খারাপ করে, ভালো তো কখনো করতে শুনিনি, ব্ল্যাক ম্যাজিক দিয়ে কেউ কারো ভালো করেছে আজ অব্দি তো আমি শুনিনি। এবং এই খারাপটাই করে সবাই, করে কি লাভ পায় আমি জানি না, তবে শুনেছি যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা তো যার ওপরে করে উল্টে তাদের ওপরেও নাকি এফেক্ট হয়। জানি না আমি এখন এফেক্ট হ্যাঁ, হয় কি হয় না, কিন্তু যার ওপরে করে তাদের তো শেষ হয়ে গেল সব। তো এটা একটা একটা ছিল খুব, বাচ্চা। মানে একটা বাচ্চা কতটুকু, আমার বয়সে আমি ক্লাস 3-তে পড়তাম, সে ক্লাস 3-তে পড়তো, একটা শিশুর ওপরে এরকম কেউ করে, ভাবা যায় এটা? মানে হুম, আমি জানি না, অকল্পনীয়, ভাবতেই পারি না। আর একটা মা যার নিজের সন্তানও আছে, সে আরেকটা মায়ের কোল থেকে একটা সন্তানকে কেড়ে নেয় কি করে গো? এটা একবারও তাদের মানবিকতা বলে কি কিছু নেই, যে এই জিনিসটা ওরা করতে পারে? ওদেরকে যদি কেউ এরকম করতো, জানি না, মানে আমার ওই এইটা মানে ভাবতে আজও আমার ভেতরটা একদম কুঁকড়ে যায়। ইস, মানে তখন যদি একটুখানি দিনকালটা একটু বেটার হতো, একটু বেটার ডাক্তার দেখানো যেত, বা ওরা না, আমাদের বাড়িতে না এসব টুকটাক ব্যাপারটা ছিল না বলে এরা কেউ কোনোদিন ভাবেনি যে কোনো গুনিনের কাছে যাব, বা আহ, মানে যারা এসব করে মসজিদে গিয়ে এসব কথা ভাবেইনি, হয়তো ভাবলে পরে ওরা বলে দিত যে তোমার ছেলের ওপর কেউ কিছু করেছে। এই সাইডটা একদম মানে টোটালি ব্ল্যাঙ্ক বলে আমাদের হ্যাঁ, মাথায়, হ্যাঁ, কারুর হ্যাঁ, মাথা নিয়ে কেউ আসেনি এই জিনিসটা। ডাক্তার দেখাও, অসুস্থ হয়েছে, খেতে পারছে না, ঘুমোতে পারছে না, ব্লাড কমে ব্লাডের হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ডাক্তার দেখাও, এই দিকটাতে বেশি প্রেশার দেওয়া হয়েছিল। এই ছিল আমার একটা অত্যন্ত কষ্টের ঘটনা আর কি। খুব জানি না, খুব মন খারাপ করায়। খুব মন খারাপের, খুবই মন খারাপের ঘটনা এটা, ভাবতে কিরম লাগে, এইটাই আর কি। বহু বছর আগেকার, কিন্তু এটা যেন এখনো আমার চোখের সামনে জল করছে যে চিনু খেলে বেড়াচ্ছে, চিনুর ওই প্রচন্ড ভিভেশিয়াস এনার্জি, যেটা সেই এনার্জিটা এত কন্টেজিয়াসও ছিল সকলের সঙ্গে না, মানে হুম, কেউ শরীর খারাপ লাগছে বললে পরে ও আগে গিয়ে দাঁড়াতো ওখানে, যাই ওঠ, কিচ্ছু হয়নি, ওঠ, সব ঠিক হয়ে যাবে, এইরকম একটা মানুষ চলে যাবে। আর কি লিখেছে সৌম্য, ওর গুণ। অনেকটা, ও উর্মি দিয়ার দাদা। আর কিছু হবে না, তুমি শুনে নিও সৌম্য, তুমি শুনে নিও, আমাদের বাকি এই যে সোম তো এটাকে আপলোড করবে, তুমি শুনে নিও। হ্যাঁ, কি বলছে সোম? হ্যাঁ দিদি। ও আমি 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 এখন কেমন আছি? আমি ভালো আছি, কিন্তু এখনো হাতটা সারেনি গো, এখনো হাতে দুটো হাড় ভেঙে গেছিল তো, একটা জোড়া লেগেছে, একটা লাগেনি এখনো। আর তার মধ্যে বয়স হয়েছে, প্লাস আমার সুগার আছে, তাই একটু তো সময় লাগছে। আর এমনি ঠিকই আছি, ভালো আছি। আর তোমাদের কাছে এসে আরো ভালো হয়ে গেলাম। খুব ভালো লাগছে তোমাদের সাথে থাকতে, গল্প করতে। না সোম, তুমি বলো এবার একটা, তোমার গল্প শুনবো কিন্তু বলে বসে আছি, একটু গল্প শুনবো, আমি জানি না। আমি এই পরে রে, না হয় বলবো তুমি। আর একটা। হ্যাঁ, কি আচ্ছা, বলো? আমি আরেক হ্যাঁ, আমি একটা, কিন্তু আমাকে কি এখনো কেটে কেটে যাচ্ছে দিদি? না, এখন ঠিক শোনা যাচ্ছে তো ঠাক পাচ্ছ? পরিষ্কার, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একদম তো পরিষ্কার। আমি হ্যাঁ, একজন হ্যাঁ, একজন ভাই আমাকে গল্পটা বলেছে, আমি তার বলছি। হ্যাঁ। তো সেই ভাইয়ের যেটা হয় বড় পরিবারে, তুমি বললে না হিংসের ঘটনা, তো হুম, এটা কিন্তু আমরা হুম, হয়তো অনেকের সঙ্গে খুব সহজভাবে মিশি, বুঝতে পারি না হুম। যে আমাদের নিজেদের আবার মধ্যে কেটে যাচ্ছে, আমাদের রক্তে আবার কেটে যাচ্ছে, আবার 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 কেটে কেটে যাচ্ছে। যাচ্ছে, আবার বাকিরা কেটে কি যাচ্ছে। একটু একটু হ্যাঁ, কেটে যাচ্ছে না? হ্যাঁ। আহ, তুমি এক কাজ দিদির করো, দিদির প্লাগটাকে টাইট করে দাও। হ্যাঁ, করা আছে দিদি, আমি বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। এবার
সৌম্য, ঠিক দিদির আছে কথাটা আবার। ঠিকঠাক ঠিকঠাক শোনা যাচ্ছে কি দিদির কথাটা? সৌম্য, আমার একটু কেটে যাচ্ছে, তাপসী বলছে। কেটে যাচ্ছে। এটা বোধহয় নেট কানেকশনের গন্ডগোল হচ্ছে, তাপসী বলছে। নেটের নেটের গন্ডগোল হচ্ছে। কিন্তু দিদির কথাটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? তাপসী, তুমি দেখো না যে আমার কথা তো কেটে যাচ্ছে, কিন্তু দিদির কথাও কি কেটে যাচ্ছে? ও, দিদির আমার কথাটাই একটু কথাটা কাটছে। আচ্ছা, তাহলে কি ঠিক আছে, হচ্ছে বলো তো? তুমি বলে নাও। না না, তুমি বলে নাও আচ্ছা, তাহলে, আমি আমি তোমারটা যখন এখন অব্দি তুমি বলে নাও। আহ আচ্ছা, ঠিক আছে। এক একজনের কাছে এক এক রকম হচ্ছে আর কি, ব্যাপারটা বুঝতে পারছি, কারুর ঠিক আছে, কাটছে ঠিক কারুর কাটছে আছে, না। হ্যাঁ। ঠিক আছে। এরিয়া আমি ওয়াইজ, আমি হ্যাঁ। যে গল্প, হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সেই আমরা তো বুঝতে পারি না, অনেক সময় আমরা ভাবছি আমার আত্মীয়, সে বুঝি আমাকে খুব ভালোবাসে, কিন্তু তলায় তলায় যে কি জিনিস হচ্ছে সেটা তো আমরা কেউ জানি হ্যাঁ, না। তো এইরকমই একটি একটি পরিবারের গল্প আমাদের উত্তর কলকাতার, আমার আচ্ছা। এখানকারই একজন ভাইয়ের মুখ থেকে শোনা ঘটনাটা, যে সেই ভাইয়ের জ্যাঠামশাই, তাদের জ্যাঠামশাইদের পরিবারের সঙ্গে তাদের পরিবার যতই ভালো সখ্যতা রাখুক না কেন, কিন্তু ওই তরফ থেকে সেই স্নেহ ভালোবাসা কোনোদিনই ছিল না। মানে আচ্ছা। জ্যাঠামশাইদের পরিবারের তরফ থেকে কোনোদিনই সেই ভালোবাসা স্নেহটা ছিল না। তো এবার এই আচ্ছা। জ্যাঠামশাই মারা যান। তো মারা যাওয়ার পর কি হয়েছে, একদিনকের ঘটনা। তো এই ভাইয়ের যে মা, আমি কাকিমা বলি, তো কাকিমা নিচে হচ্ছে খাবার ঘর, ওপরে বেডরুম থেকে তিনি নিচে নেমে আসবেন রাত্রিরের খাবার খেতে। তো আসছে, এবং কাকিমা কিন্তু খুব সাবধানী মানুষ, মানে কাকিমা ওই রাত্রে একটা ম্যাক্সি পরতেন বাড়িতে, যেরকম হয় আর কি আমাদের। তো সেরকম পরে সেইটাকে না উনি মানে খুব সাবধানী বলে ম্যাক্সিটাকে কোমরের কাছে একটু গুটিয়ে নিয়ে একটু বেঁধে রেলিং ধরে ধরে ধীরে ধীরে কাকিমা নামতেন, যেন পড়ে টরে না যান, এরকম একটা খুব খুব সাবধানে অনেকক্ষণ সময় ধরে তিনি নামতেন। হ্যাঁ, এবারে বলছে যে হঠাৎ করে দাদা শুনছি দুম করে একটা আওয়াজ, মানে সাংঘাতিক জোরে আওয়াজ। গিয়ে দেখছি যে মা ওপর থেকে গড়াতে গড়াতে এসে একদম মানে সে ঘাটটার গুঁজে পড়েছে, কিন্তু পড়েছে হচ্ছে চটির ওপরে আর কি, মানে দিয়ে মাথাটা কোন রকমে ওই যে একটু সফট রাবারের ওপরে পড়েছে যে, তার জন্য আচ্ছা, আচ্ছা, মাথাটা আচ্ছা। বেঁচে গেছে কোন রকমে। এবং ঘাড় ফাড় গোজ হয়ে মানে একটা বিরাট বিপদ হতে পারত, সাংঘাতিক বিপদ হতে পারত। এবারে তখন সেই, এবারে বাড়ির সবাই বলছেন যে তুমি এত সাবধানী, তুমি এত সাবধানে চলাফেরা করো, তুমি পড়লেটা কি করে, তোমার কি পা পিছলে টিছলে গেছিল? বলে আমার পাটা কিচ্ছু পিছলায়নি, আমাকে কে ধাক্কা মারলো ওপর থেকে প্রচন্ড জোরে। ও মানে বাবা, কে সর্বনাশ। ধাক্কা মারবে? এবারে যেটা হয় যে কাকু হচ্ছে, আমরা জানি বাবারা সাধারণত একটুখানি রেশনাল মাইন্ডেড হন। হ্যাঁ, তো হ্যাঁ। তো তো উনি বলছেন থাক এসব কিচ্ছু না, তুমি কিছু একটা ভুলভাল তোমার ফলস স্টেপিং হয়েছে বা কিছু হয়েছে। কাকিমার প্রবল আপত্তি, বলছে যে আচ্ছা আমি এত বড় একটা মানুষ, আমি বুঝবো না যে কোনটা ফলস স্টেপিং আর কোনটা ধাক্কা? তো হ্যাঁ, আমাকে হ্যাঁ। ধাক্কা দেওয়া হয়েছে, পেছন থেকে আমাকে জোরে ধাক্কা দেওয়া হয়েছে, আমি সেই জন্য এরকম ভাবে পড়ে গেছি, নইলে আমি যেভাবে এগুলো আসি না কেউ তাতে কি বিশ্বাস পড়ার করতে কোনো চায় না। কারণ? হ্যাঁ, বিশ্বাস করতে এগুলো চাইছেন না, বিশ্বাস করতে চায় না। হ্যাঁ। করতে চাইছেন না। কিন্তু ভাই বলছে, বলে না আমি তো মাকে বিশ্বাস করি, আমি বুঝতে পেরেছি কিছু তো একটা গন্ডগোল হয়েছে, কারণ কোনোদিন যা হয় না, আর মা যে এত সাবধানী, সেই মা কি করে এইভাবে পড়ে যেতে পারে? তো এই একটা ঘটনা গেল। এর কিছুদিন পরে, মাসখানেক পরে, এই ভাইটি বলছে, বলে আমি এবারে নিচ থেকে ওপরে উঠছি, আমি দোতলাতে উঠছি। বললো দাদা বিশ্বাস করবে না, আমার মনে হলো আমার মাথাটাকেও ধরে দেয়ালের সঙ্গে এরকম করে ঠুকে দিল। এবার প্রচন্ড জোরে, প্রচন্ড জোরে ঠুকে দিল। বলে আমি না একেবারে ও মা গো বলে চেঁচিয়ে উঠেছি। সঙ্গে ইস। সঙ্গে নিচ থেকে বাবা মা বলছে যে কি হলো রে তোর, তুই চেঁচালি?
বলছে আমার মাথাটাকে ঠুকে দিল। যথারীতি বাবা বলছে এটা আবার হয় নাকি, তুই নিজেই কোনোভাবে তোর মাথা ঠুকে গেছে, বলে এটা কি হয় যে আমি নিজে নিজে মাথা ঠুকে দেবো? মাথা আর ঠুক তখন বসে। কাকিমা বলছেন যে তুমি বিশ্বাস করলে না, আমার সঙ্গেও এক জিনিস হলো, যে ওই সিঁড়ি দিয়ে আমাকে কেউ ধাক্কা দিল, আমি সিঁড়ি দিয়ে পড়ে গেলাম। আর আজকে দেখো আমার ছেলেরও এক জিনিস হলো, যে ও ওপরে উঠছে, ওর মাথাটা ধরে সজোরে ধাক্কা দিয়ে দিয়েছে। যে ওই এইটা সিঁড়িটাতেই হচ্ছে। কি সিঁড়িটার মধ্যে কিছু একটা হচ্ছে বারবার করে। তো এখন সেটার আর এরপরে বলছে তারপরে খুব একটা আর এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু দুটো পরপর এরকম অস্বাভাবিক ঘটনা ওদের সঙ্গে ঘটে, এবং দুটোই হয় সিঁড়িতে। এই সিঁড়ি নিয়ে আমি দেখেছি জানো তো দিদি, এক একটা বাড়িতে গেলে না সিঁড়িগুলোকে আমি হ্যাঁ, অন্তত সেন্স করতে পারি, সিঁড়িটা কিন্তু ছমছমে ভাব স্পেশালি আসে। প্রচন্ড ছমছমে ভাব আসে, মানে প্রচন্ড। ঠিক আমি ঠিক। আগেও গল্প বলেছি এখানে, আমার আমার কাকা একটি বাড়িতে ভাড়া ছিলেন, সেই গল্প আমি আগেও বলেছি, পুরনো এতে হ্যাঁ, তোমরা পেয়ে শুনে। যাবে। ওখানে ছিল ওই সিঁড়িটা, আমাদের এই যাদবপুরের দিকে একটা এরিয়া, আমি এরিয়াটার নামও বলে সেন্ট্রাল পার্ক আমি বলছি, হ্যাঁ, কারণ ওই বাড়িটি এখন আর নেই, বাড়িটিকে ডেমলিশ করে ওখানে একটা ডিমলিশ করে কমপ্লেক্স দিয়েছে, মতো হ্যাঁ। হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আচ্ছা। সেই জন্য আমি নামটা বললাম। এখানে সেন্ট্রাল পার্কে এরকম একটি বাড়িতে আমার কাকারা তখন থাকতেন, এবং সেটাতে যে কি ছমছম করতো দিদি, আমি তোমাকে কি বলবো। মানে আমি এত বড় ছেলে, আমি আমার বাবার হাত ধরে উঠতাম সিঁড়ি দিয়ে, মানে আমরা আত্মীয় এতটাই স্বজনরা যখন যাচ্ছি হয়তো এতটাই। আর জায়গাটা ছিল এরকম, মানে তোমার যত তুমি পাওয়ারফুল লাইট জ্বালাও না কেন, লাইটটা না খেয়ে যেত, মানে একটা আচ্ছা, কিরকম ডিম ডিম আলো, মানে একটা বাল্ব টিমটিমে লাইট বাল্বে হয়ে যাচ্ছে। দিয়েছি, হ্যাঁ টিম টিমে হয়ে যাচ্ছে, বা তুমি যত পাওয়ারেরই বাল্ব দাও না হুম। কেন একটা টিম টিমে আলো হয়ে যাচ্ছে। আর সেই সময় ওদের ওই মানে বাবা। বাড়িওয়ালাই ল্যান্ডিং এ একটা না ওই ওই একটি মেয়ে কাঁদছে, চোখ দিয়ে হ্যাঁ, জল পড়ছে, হ্যাঁ, এরকম হ্যাঁ, একটা হ্যাঁ, ছবি হ্যাঁ। ছিল। আমি বাবা, আগেও বলেছিলাম যে এইরকম ছবি রাখা কিন্তু একদম ঠিক নয় বাড়িতে, ঠিক না, হ্যাঁ। এগুলো খুব এই নেগেটিভ, এক একটা বাড়ি, একদম ঠিক নয়। বা হ্যাঁ, এক একটা এক বাড়ি একটা খুবই বাড়ি নেগেটিভ টাইপের থাকে, কেন জানি খুব না আমি। থাকে। তো সেই সেই বাড়িটাতে ওইরকম একটা ছবি ছিল। আমি না মানে আমি জানি না, সব মিলিয়ে মিশিয়ে ওটা না ভীষণ স্কেয়ারি ছিল জায়গাটা। কিন্তু আবার যে বাড়িতে ঢুকে গেলাম ওদের হ্যাঁ, ফ্ল্যাটটাতে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু তারপরে তো সেই মানে ওই ওই ভিডিওটা আমি আবার পারলে পোস্ট করে দেব তোমাদের এখানে, কিন্তু ওই ভিডিওতে ছিল যে ওটা মানে একজনের স্মৃতিতে বানানো হয়েছিল বাড়িটা, মানে ও তাদের মেয়ে আচ্ছা, অল্প বয়সী মেয়ে মারা গিয়েছিল, এবং সেই মেয়েটির আচ্ছা, স্মৃতিতে ওই বাড়ি, মানে বাড়িটার নামও ছিল সেই মেয়ের নাম দিয়ে স্মৃতি। আমি মেয়েটির আচ্ছা, নাম বলছি না, কিন্তু আচ্ছা, নাম যাই দিয়ে স্মৃতি। এবং সেটা অনেক দিন পরে একজন ঠাকুর মশাই ওখানে আরেকটি ভাড়াটে, মানে ওরা দু ঘর ভাড়াটে ছিল, আচ্ছা, তো আচ্ছা। ওই ভাড়াটের এরকম আরো প্রবলেম হচ্ছিল, তাদের ভয়ঙ্কর প্রবলেম হচ্ছিল। তো শান্তি সস্ত্রয়নের জন্য তিনি এসেছিলেন, তিনি বলেন যে এই বাড়িতে কিন্তু একটা এন্টিটি আছে, এবং সেটাকে আচ্ছা। একজনই দেখতে পেত, মানে আমার কাকুদের যে কুকুরটি ছিল সে কিন্তু ও দেখতে পেত ওই, এবং সে কুকুরটি ভীষণ রিয়াক্ট করত, তার ওই আচ্ছা, রিয়াকশনটা আমরাও কিন্তু দেখেছি, মানে বাগানের হ্যাঁ, এটা দিকে চলে শুনেছি যেত ওরা দৌড়ে দৌড়ে ভীষণ বাগানটা বুঝতে কিন্তু। পারে। হ্যাঁ, একদম দিদি, এই রিয়াকশনটা কিন্তু আমরা নিজেরা দেখেছি। কেউ নেই, ও দৌড়ে চলে যাচ্ছে বারান্দার দিকে, বাগানে গিয়ে ঘাউ 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 করছে, জানলা দিয়ে উঠে ঘেউ 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 করছে, আমরা কিন্তু বাইরে কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর বাড়িটার পেছন দিকে না একটু আচ্ছা, গাছপালা মতো ছিল, একটা একটা বড় কম্পাউন্ডের মধ্যে বাড়িটা, দোতলা বাড়ি, একতলাতেও ভাড়াটে আচ্ছা, দোতলাতেও ভাড়াটে, আর বাড়িওয়ালারা থাকতো অন্যত্র। এবারে এইখানে আচ্ছা। কিন্তু আমরা আমাদের ওই নবাব নবাব ছিল কাকুর এর নাম, কুকুরটির নাম। তো সে কিন্তু আর কাকুকে একদম ছাদে একা ছাড়তো না, মানে কাকুকে
একা যেতেই দিত না। আচ্ছা। আর কাকু যখন ওকে ও কাকুর পাজামাটাকে বা প্যান্টটাকে না দাঁত দিয়ে ধরে টানতো, মানে ও বাবা, ও কাকুকে একা কিছুতেই রাখবে না যেতে ছাদে, দেবে না। যেতে দেবে বাবা, না, বা যদি যায়ও ওর সঙ্গে যাবে আর ওর সঙ্গে নেমে আসবে, মানে কাকু মানে একা সাথে যাতে ও। না থাকে, ও থাকবে। এবং ও সেই দাঁত দিয়ে টেনে 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 কাকুকে নিচে নামিয়ে দিত। তো এই জিনিসগুলো তখন বাবা, কিন্তু আমরা কেউ জানতাম না। আমার কাকিমা কিন্তু বেশ কয়েক বছর পর জানতে পেরেছে, কারণ ওই আরেক ঘর ভাড়াটে যারা হুম, কিনা রয়ে গেছিল, কাকিমারা হুম, নিজেদের ফ্ল্যাট কিনে চলে আসে, তো ওই হুম। ভাড়াটেরা নিজেরাই ফোন করে কাকিমাকে বলেছিল যে জানেন তো এইরকম আমরা জানতে পারলাম এই বাড়িটাতে এইরকম এরকম ছিল, আর নবাব দেখতে পেত ওকে, নবাব সেই জন্য ও, ওইভাবে এ করতো, সেই জন্য ওইভাবে ওইভাবে মানে ওরকম রিয়াক্ট করতে রিয়াক্ট পারবে বেশি। করতো, ওইভাবে আচ্ছা, রিয়াক্ট করতো। আচ্ছা। তো এই জিনিসটা বাবা, কিন্তু হয়েছিল। কিরম লাগে এটা ভাবতে এইটা না। কিরকম, এই কলকাতার বুকে মাত্র কয়েক বছর আগের ঘটনা, আর ওই রকম আর জায়গা, মানে জমজমাট একটা জায়গা। হ্যাঁ, সেটাই। অ্যাকচুয়ালি না, আমি দেখেছি এটা যে একটা মোটামুটি গ্রামাঞ্চলে হবে বা ফাঁকা জায়গায় হবে হ্যাঁ, বা পুরোনো বাড়িতে হবে, এটা কিন্তু কোনো ব্যাপার না। এটা না এই যে এই দিদি, যে ঘটনাগুলো কোনো বা এই জায়গায় যে হতে পারে, অনুভূতিগুলো, হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গায় হতে পারে, যে হতে কোনো পারে, জায়গায় হতে পারে। হতে এবং পারে। যেখানে বিশেষ করে যে পার্টিকুলার আত্মা বা স্পিরিট বা আমরা যাই বলি না কেন, ওনারা যদি মানে শান্তি না পেয়ে থাকেন, সেইখানেই হবে এগুলো। হবে। তারা এবং অনেক সময় তারা কিন্তু অনেক কিছু বলতে আসেন, মেসেজ দিতে আসেন কিছু কিছু, সেটা আমি শুনেছি যে সবসময় ওনারা কোনো ঠিক খারাপ ঠিক বা ঠিক। ভয় দেখাবার না না উদ্দেশ্যে না, আসেন না। খারাপ খারাপ কিছু উদ্দেশ্যে একটা আসে না বলতে, সবসময়। হ্যাঁ, সবাই খারাপ না, কেউ বলতে আসেন কিছু, আমরাই তো ভয় পাই না, আমরাই তো একটুখানি মানে অন্যভাবে নিই ব্যাপারটাকে। একদম নাহলে এটা সত্যি একদম খুব একদম খারাপ লাগে। একদম। দিদি এবারে সেই একটা, তুমি বলো। যাক বাবা। সত্যি আমি হচ্ছে এই যে তুমি বলে না যে সিঁড়ি ঘরটা, ওটা ভাবতেই আমার কিরম লাগছে বাবা। সত্যি এক একটা এরিয়া থাকে বাড়িতে, একটা ছমছমে ভাব থাকে। আচ্ছা, গতদিনে আহ আন্দামান দ্বীপের কথা আমাকে বলতে বলেছিল সিনরিটা, আমাদের সিনরিটা। ও ও বলেছিল আমাকে বলতে। একদম। সেটাতে অনেকগুলো ঘটনা ছিল, তার একটা আমি এখন বলছি, পরেরটা আমি না হয় পরে বলবো। আচ্ছা, আমরা আন্দামানে গেছিলাম প্রি সুনামি, 2001 সালে গেছিলাম বোধহয়। আমরা, আমি, আমার মেয়ে আর আমার হাজবেন্ড, আমরা তিনজনে তখন গেছিলাম ইয়েতে, আন্দামানে। আর আন্দামানে তো অনেকগুলো ছোট ছোট দ্বীপ নিয়ে তবে তো আন্দামান নিকোবর হয়েছে, যেমন সেন্টিনেল আইল্যান্ড আছে, যেটা তারপরে হেনরি আইল্যান্ড আছে, ভান্ডুর আইল্যান্ড আছে, রস আইল্যান্ড আছে, এগুলো সব মিলে হচ্ছে তোমার আন্দামানের ট্রিপ। আন্দামানে বেড়াতে গেলে এই সমস্ত জায়গায় নিয়ে যায়, সেন্টিনেল যে অবশ্য যায় না। আচ্ছা, তার আগে আমরা যাওয়ার আগে ব্যাপারটা বলে নি। রস আইল্যান্ড যেটা ছিল সেটা খুব সুন্দর একটা ছোটই আইল্যান্ড, বেশি বড় না। সেই আইল্যান্ডটা খুব সুন্দর, আইল্যান্ডটা ভীষণ সুন্দর। এবং সেই সময়টাতে সেলুলার জেল তখনও কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি। হুম। সেই সময়টাতে ওই কিছু কিছু আমাদের ফ্রিডম ফাইটারদেরকে রস আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো, দ্বীপান্তর যে পাঠাচ্ছে ওরা, রস আইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো কিছু কিছু। তো ক্যাপ্টেন রস বলে এক ব্রিটিশার, উনি কি করেছিলেন, উনি অ্যাক্সিডেন্টলি রস আইল্যান্ডটাকে ডিসকভার করেছিলেন। রস আইল্যান্ড ডিসকভার করে রস আইল্যান্ডকে উনি দেখে ঘুরে টুরে ওনার প্রচন্ড পছন্দ হয়ে গেছিল রস আইল্যান্ড। এবং উনি ঠিক করলেন যে এইটাকে একটা বাসস্থান বানাবেন, মানে এখানে উনি আরো ব্রিটিশার্সদের নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে একটা রীতিমতো কলোনি বানাবেন, কলোনি বানিয়ে এখানে ওনারা থাকবেন। তো সেটা ভাবার সাথে সাথে আহ উনি ওনার আরো ব্রিটিশার্সদের উনি আনতে শুরু করলেন রস আইল্যান্ডে। তো সেই ব্রিটিশার্সরা এসে তারা থাকবে তো, শুধু তো এসে তো কি করে হবে, তাদের তো থাকার জায়গা করতে হবে। এবার যে প্রিজনার্সরা ছিল ওখানে ততদিন অবধি যে প্রিজনার্সরা ছিল তাদেরকে
মানে কর্মী বানিয়ে, তা এই ব্রিটিশার্সরা ওখানে এই রস আইল্যান্ডের মধ্যে একটা রীতিমতো একটা মানে সেলফ সাফিসিয়েন্ট কলোনি বানিয়ে তুলেছিল। যেমন তার মধ্যে ছিল বেকারি, নিজস্ব বেকারি ছিল, ট্যাভার্ন ছিল, একটা তোমার ইয়ে ছিল, সুইমিং পুল ছিল, তারপরে তোমার টেইলরিং শপ ছিল, একটা ক্লাব ছিল, তারপরে মানে যা যা দরকার হয় একটা বিনোদন টিনোদন নিয়ে, প্লাস এমনি একটুখানি বাড়ি থাকার রেসিডেন্সিয়াল পোর্শন টোর্শন, এগুলো সব মিলে খুব সুন্দরভাবে একটা ওরা কলোনি তৈরি করলো। ইতিমধ্যে ওদিকে সেলুলার জেল যখন মোটামুটি শেষ, তখন যেই এই কর্মীগুলোকে নিয়ে ওদেরকে পাঠিয়ে দেওয়া হলো। তাহলে এখানে আর কোনো কর্মী থাকতো না, থাকছে শুধু ব্রিটিশাররা। এবং তখন রাস্তাঘাট যেটুকু যা যা যেভাবে করা ছিল, তখন সেরকম ভাবে রাস্তাঘাটও করা হয়েছিল, খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো ছিল, খুব ভালো ওরা কাটাচ্ছিল। কাটাতে কাটাতে একসময় কি হলো, জাপানিজরা, সে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানিজরা এটার উপর নজর পড়লো, ওদের রস আইল্যান্ডের উপর। রস আইল্যান্ডের উপর নজর পড়াতে তখন জাপানিজরা এসে এখানে এদেরকে অ্যাটাক করলো, ব্রিটিশার্স গুলোকে অ্যাটাক করে ব্রিটিশার্স গুলোকে মানে মেরে ধুরে তাড়িয়ে দিল। এবং পুরো যে যে কনস্ট্রাকশন গুলো ওরা করেছিল সমস্ত ভেঙে দিল, সমস্ত ভেঙে দিল, ভেঙে ওগুলোকে মানে হাফ রুইন্স হিসেবে পড়ে থাকলো। ওরা কিছুদিন সেখানে থাকার ব্যবস্থা করলো, যে ওখানে ওয়ার্ল্ড ওয়ারের সময়। ইন দ্য মিন টাইম ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেল, জাপানিজদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হলো। এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করবে? ইন্ডিয়ান গভর্নমেন্ট ভাবলো যে এই যে রস আইল্যান্ডটা যে পড়ে আছে এইভাবে, ওটা তো তখন ইন্ডিয়ার আন্ডারেই তো আছে, তো কি করা যাবে, এটা টুরিস্ট স্পট করা হোক। টুরিস্ট স্পট এই যে করা হোক, শুধু তাই না, যে এটাকে কোনো রেনোভেশন হবে না, রস আইল্যান্ডে কোনো রকম রেনোভেশন হবে না। মানে আমরা যখন 2001-এ গেছি তখন অবধি এই জিনিসটা ছিল, তারপরে এখন অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আমি তখনকার কথা বলছি। কোনো বিল্ডিং রেনোভেটেড হবে না, কোনো রাস্তাঘাট রেনোভেশন হবে না, কিচ্ছু হবে না, যেমন আছে তেমন থাকবে। শুধু যেই যেই বিল্ডিং গুলো যা যা ছিল, যেমন যেটা বেকারি, সেখানে একটা বেকারি একটা মানে প্ল্যাকার্ড মতো লাগিয়ে রাখা হবে, যেটা ট্যাভার্ন, যেটা ইন, যেটা টি স্টল, এরকম করে রাখা হবে, যাতে মানুষ টুরিস্টরা গিয়ে দেখতে পারে যে এই অবস্থা হয়ে গেছে ভেঙে টেঙে, এখানে এরকম ছিল, এখানে মানুষে এত আনন্দ করত, এখানে তোমার ক্লাব ছিল, এটা রেসিডেন্স ছিল, মানে এগুলো পুরনো ইয়ে ভাব, মানে তোমার এনশিয়েন্ট থটস গুলো বা তোমার পুরোনো দিনের কথাগুলো ভাবতে তোমার ভালো লাগবে। এটা টুরিস্ট যখন এই সমস্ত দেখে না, তখন একটা নস্টালজিক ফিলিং হয় না, সেই ফিলিংটাকে আনাবার জন্য ইন্ডিয়ান গভর্নমেন্ট বললো এরকমই থাকবে। এবং এখানে টুরিস্ট একটা নিয়ম করা হবে, এখানে কোনো রাত্রিবেলা কেউ থাকবে না, রস আইল্যান্ডে রাত্রিবেলা কেউ থাকবে না, সবাই সকাল 11টা থেকে বিকেল 3টে অবধি এখানে লোকজন আমরা ইয়ে নিয়ে আসবো, টুরিস্ট নিয়ে আসবো। বাই 4 o'clock মানে 3টের সময় একটা লাস্ট জেটি বলছি, লাস্ট স্পিড বোটটা ছাড়বে ওখান থেকে, তারপরে ওটা পুরো খালি হয়ে যাবে। আর ওখানে কতগুলো হরিণ ছেড়ে দিয়েছিল, আর বলা হয়েছিল হরিণ মারা মানা, আর কোনো খাবারের স্টল করা মানা, এখানে কেউ কোনো রকম নোংরা ফেলবে না। মানে তোমরা এখানে 11টার সময় এসে 3টের সময় অব্দি তো খিদে পেতেই পারে মানুষ, বিশেষ করে তো চা খাবো, এই খাবো, সে তো আমাদের তো আছেই। তো তোমরা বাড়ি মানে কোনো কিছু স্ন্যাক্স নিয়ে আসবে, কিন্তু সেই স্ন্যাক্স গুলো ফেলতে পারবে না এখানে। তোমরা সেই স্ন্যাক্স বা যা যা তোমাদের ট্র্যাশ থাকছে, সেই ট্র্যাশ গুলো তোমরা সাথে নিয়ে মেন ল্যান্ডে গিয়ে আসল জায়গায় ফেলবে। এখানে এই রস আইল্যান্ডটা একদম এরকম এতটাই ক্লিন থাকবে, রাস্তাঘাটও রেনোভেশন হবে না, এখানে কোনো রকম রিক্সা সাইকেল কিচ্ছু চলবে না, তোমরা ঘুরবে, পায়ে হেঁটে ঘুরবে। তো এইরকম নিয়মের আন্ডারে আমরা সেই সময়টাতে গেছিলাম 2001-এ। বিশ্বাস করবে না সোম, এত সুন্দর লেগেছিল, বোধহয় 8 ঘন্টা মতো লাগে মেনল্যান্ড থেকে রস আইল্যান্ডে যেতে। ভীষণ সুন্দর জায়গাটা, একটা এরকম জেটি, লম্বা জেটি, সেখানে তোমাকে নামিয়ে দেবে, নামিয়ে দিলে আমাদেরকে, দিয়ে বললো যে 3টের সময় তোমরা সবাই এখানে যে যেখানেই থাকো না কেন আইল্যান্ডের ওপরে, 3টের সময় এখানে এসে রেডি থাকবে, আমাদের ইয়ে আসবে, বোট আসবে ব্যাক টু মেনল্যান্ড। ঠিক আছে,
সবাই যে যার মতো ঘুরছি আমরা, দেখতে পাচ্ছি একটা বড় বড় সুন্দর সুন্দর সব বাড়ি ভেঙে চুরে শেষ হয়ে গেছে। রাস্তাঘাট গুলো কি সুন্দর ছিল, সেই রাস্তাঘাটের অবস্থা 12টা বেজে গেছে। কত পুরনো পুরনো বড় বড় গাছ সব বাড়িগুলোকে থাকে না ওই শিকড় বিকড় এদিক ওদিক করে হুম হুম প্রায় গ্রাস করে ফেলেছে। তারপরে সুইমিং পুল যেটা ছিল, সে সুইমিং পুলটা তো সেটা আর নেই। নেহাত ওখানে লেখা আছে বলে বুঝলাম ওটা সুইমিং পুল ছিল। তারপরে ক্লাব ঘর ছিল। আহ, মানে খুব সুন্দর ছিল রস আইল্যান্ডটা। ঘুরছি আমরা আর দেখছি আর ভীষণ নস্টালজিক লাগছে, নানা রকম ফিলিংস আসছে ভেতরে। মনে হচ্ছে যে ব্রিটিশার্সরা এরকম সুন্দর করে সাজিয়েছিল, অথচ রাগও হচ্ছে ব্রিটিশার্সদের উপরে যে আমাদের ফ্রিডম ফাইটার গুলোকে নিয়েই তো ওরা এই সমস্ত কাণ্ড করিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও জিনিসগুলো কত সুন্দর করেছিল, কত ভালো লাগছে দেখতে। আর মানে অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল ওখানে। হরিণ গুলো ঘুরে বেড়াচ্ছে, আর হরিণ গুলোকে যেহেতু কোনো মানুষ মারে না বা মারা মানা, ওরা না মানুষের কাছে আসছে, এসে মানে আদর খেয়ে যাচ্ছে, কেউ ওদের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেউ ওদের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে, ওরা ওদের গা দিয়ে চেটে দিয়ে চলে যাচ্ছে। মানে খুব ভীষণ সুন্দর, গাছে গাছে ভর্তি। আর প্রত্যেকটা বিল্ডিং এ মোটা মোটা শিকড় দিয়ে গাছগুলো খেয়ে ফেলছে একদম ইয়েগুলোতে। তারপরে হঠাৎ এরকম ঘুরছি আমরা, ঘুরতে ঘুরতে তখন মোটামুটি 1টা বাজে। খিদে পেয়েছে সব। ঠিক আছে, এখানে বসে একটা জায়গা পাতলাম আমরা। রোদ নেই, এত গাছের উঁচু উঁচু গাছ যে রোদের কোনো কোয়েশ্চেনই নেই। তো ওখানে আমরা বসলাম, বসে ওই স্যান্ডউইচ ট্যান্ডউইচ নিয়ে গেছিলাম। স্যান্ডউইচ ট্যান্ডউইচ নিয়ে খাওয়া টাওয়া হয়ে গেল। এবার মেয়ে আর বাবা শুরু করলো কি এখন ফটো সেশন হবে। ফটো সেশন হবে কি তোমার সি সাইডে হবে। ঘোড়ার ডিম কত আর ছবি তুলবি রে বাবা, আমি কিছু দুটো ছবি তুলে তাহলে আমি আর পাচ্ছি না, তোমরা তোলো। আমাদের দেখা হবে ওই ইয়েতে, কি হলো ওটাকে, যেখানে বোটটা আসবে আর কি, মোট কথা সেখানে দেখা হবে। আমি এখন নিজে নিজে ঘুরছি বেড়াচ্ছি, হারিয়ে যাবার তো কোনো চান্স নেই। তো তোমাদের সাথে ওখানে আমার দেখা হবে, ওখানে তোমরা এসো। তখন ঠিক আছে। আর হাতে একটা করে অ্যাপেল ধরিয়ে নিয়েছে, ধরিয়ে দিলাম ওদেরকে, আমি আমারটা নিলাম, নিয়ে একা 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 হেঁটে বেড়াচ্ছি, এদিক দেখছি ওদিক দেখছি। আর চারদিকে জল জল জল, আর কালা পানি বলে, সত্যিকারের কালা পানি। বাপরে কি কালো, কি কালো, পুরো মনে হচ্ছে যেন মানে কালি ঢেলে দিয়েছে। এত কালা পানি, মানে দেখে না কিরকম একটা ভয়ও করছে যে এই ডিপ কালা পানিতে পার হয়ে সাভারকার এখান থেকে আহ তোমার সাঁতার কেটে মেনল্যান্ডে গেছিলেন, মানে এই সমস্ত নানা রকম কথা মনে হচ্ছে। ঘুরছি, ঘুরতে ঘুরতে দেখি একটা চার্চ, ছোটখাটো একটা চার্চ। তো চার্চ আমি বলবো না এই জন্য কারণ এটা খুব বড় ছিল না, চ্যাপেল বলা যেতে পারে। একটা চ্যাপেল মতো, সেটা তো নানা রকম স্টেন গ্লাস দিয়ে করাটা, ওটাও ভেঙে অর্ধেক, কিচ্ছু নেই ওটার। কিন্তু ওই যে স্টিপলটা আছে, চার্চের স্টিপলটা আছে, ভেতরে সব কিছু নেই, ভেতরে নোংরা টোংরা সমস্ত। কিন্তু জানলাগুলো খোলা, ভাঙা খোলা এসব। ওটা দিয়ে ভেতরে দেখছি, দেখতে দেখতে হঠাৎ দেখি চার্চের এই চ্যাপেলটার পাশে একটা সিমেট্রি, সিমেট্রি একটা মোটামুটি একটা জায়গা নিয়ে জুড়ে আছে। তো আমি ওখানে গেলাম, ওটার মধ্যে গেলাম, গিয়ে ঘুরে ঘুরে দেখছি যে অনেকগুলো স্ল্যাব স্টোন পড়া যাচ্ছে, বেশিরভাগ গুলোই পড়া যাচ্ছে না। তো কতজন কত বছর আগেকার শুয়ে আছেন এখন এখানে, আমি ভাবতে ভাবতে না মানে কিরম যেন মনটা হয়ে গেছে। হঠাৎ দেখি একটা ছোট্ট স্ল্যাব স্টোন, বিশ্বাস করবে না, সেটা একটা 1 বছরের শিশুর। এবং সেই ওপরে স্ল্যাব স্টোনে ওটা শিশুর, ওটা মেয়ে না ছেলে আমি জানি না, সে নামটা পড়া যাচ্ছে না, শুধু ইয়ারটা পড়া যাচ্ছে 1901। ঠিক 100 বছর আগেকার না, আমি 2001-এ গেছি, ওটা 1901-এর। তুমি ভাবতে পারবে না সোম, আমার না চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আহারে ওইটুকু একটা শিশু কি এমন হয়েছিল যে ওকে একটা বিদেশে এসে এভাবে মারা যেতে হলো। আমি না ওখানেই বসে পড়েছি, বসে এরকম হাত দিয়ে দিয়ে যেটুকু ওপরে মাটি এই ধুলো আছে ধুলো সরাচ্ছি, ধরে ধরে হাঁ করে তাকিয়ে আছি ওই স্ল্যাবস্টোনটার দিকে। আর ভাবছিস কোন মার কোল খালি করে এই ছোট্ট একটা বাচ্চা, 1 বছরের বাচ্চা, সে এখানে পড়ে আছে, সে এখন কোথায়, মানে এইসব নানা রকম ভাবছি। তার জীবনটা কেমন ছিল, তার মা বাবা কেমন লেগেছে এইটুকু শিশুকে দিয়ে। হঠাৎ না আমার পেছনে একটা ধাক্কা, আমি প্রচন্ড
ঘাবড়ে গেছি, কারণ আমি তখন তো অন্যরকম মানে মানসিক অবস্থাতে ছিলাম। তাকিয়ে দেখি একটা হরিণ, সে আমার আপেলটা নিতে এসছে। আমার আপেলটা হাতে ধরা ছিল, অত বুঝিনি, আমাকে এসে ধাক্কা মেরেছে, আপেল নিয়ে গেল। যাক বাবা, আপেল নিয়ে তো আমি তো রীতিমতো ঘাবড়ে গেছিলাম যে আমি সিনেমাতে বসে থেকে এই সমস্ত তো জানি আস্তে ওটা চলে গেল যখন, তখন আমি ঘড়িতে গিয়ে দেখলাম যে না, প্রায় 2:30 বাজে, 2:30-2:45 মতো বাজে। আমি তখন আস্তে আস্তে উঠে, একটা গাছ ছিল ওখানে, গাছ থেকে একটা বড় সড়ো ডাল তুলে ওই পার্টিকুলার ওটাকে স্ল্যাব স্টোনটাকে ভালো করে ঝাঁট দিলাম, যেন অ্যাজ ইফ মানে আমার যেন কিরম একটা লাগছিল যে আমি ছেড়ে, সে আমাকে বলছে তুমি ছেড়ে চলে যাচ্ছ, এরকম না, মানে এটা আমার নিজস্ব মানে মনের ইমাজিনেশনস বলতে পারো, যাতে চলে এসে মনটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। এরকম করে আস্তে 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 আমি তারপর ওখানে গিয়ে গেলাম, গিয়ে তারপরে কোথায় গিয়েছিলে তুমি? আমি যেখানেই যাই না কেন কথা বলো না আমার সাথে, আমার ভালো লাগছে না কথা বলতে। তারপরে বাড়ি চলে আসলাম আমরা। তো এই যে একটা মানে অভিজ্ঞতা হলো না, এই অভিজ্ঞতাটা আমি বোধহয় দিনের মানে জীবনের শেষ দিন অবধি মনে রাখবো। কারণ ওই যে ওখানে বসে, ওই একটা সিমেট্রির উপরে বসে, মানে কি যে একটা অদ্ভুত মানে ফিলিং, এই ফিলিংটা আমি বোঝাতে পারবো না। তারপরে 3টের সময় তো আমরা তখন চলে এলাম, পুরো ফাঁকা হয়ে গেল। হরিণগুলো না আমাদের বোটের দিকে তাকিয়ে আছে, অ্যাজ ইফ আমাদেরকে টাটা করছে। অনেকগুলো হরিণ লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো। তারপরে এখন যেটা শুনি লোকের কাছে, যে এখন এখন যারা যায়, এখন নাকি সব ওই অনেকগুলো বিল্ডিং রেনোভেট করেছে, ভেতরে খাবার স্টল করেছে, এখন নাকি রাস্তাগুলোকে সিমেন্ট করে অটো যাচ্ছে, মানে এখন না আমার যেটুকু আমি দেখলাম এখন, রস আইল্যান্ডের সেই মাধুর্য আর নেই, সেই আনন্দটা, সেই মাধুর্যটা, সেই সুন্দর ব্যাপারটা আর নেই। এটা আমার একটা মানে রস আইল্যান্ডের ওই ওই গ্রেফটার আমাকে ভীষণ টানে, ভাবতেই আমার কেমন লাগে। অবশ্য ওগুলো নষ্ট করেনি, ওগুলো যেমন ছিল তেমনই আছে, কিন্তু ওই একটা রস আইল্যান্ডের মানে আমার কাছে এটা খুব মিষ্টি স্মৃতি হয়ে আছে, রস আইল্যান্ডের এটা। তো আন্দামানের ওইটা একটা খুব ছিল, খুব টাচি। ভীষণ টাচি, ভীষণ টাচি, মানে অদ্ভুত একটা মানে অভিজ্ঞতা ওটা। আচ্ছা, লাস্ট আমি একটা বলে নিই, সেটাতে একটু না হাসলে পরে তো ভাল লাগে না আমাদের, আমরা তো ভীষণ সিরিয়াস গল্পের মধ্যে থাকি। হ্যাঁ এটা হ্যাঁ আন্দামানেরই গল্প, হ্যাঁ, এটা আন্দামানেরই গল্প। সেটা হচ্ছে আমরা জলিবয় গেছিলাম। জলিবয় আরেকটা আইল্যান্ড, সেখানে ওই একই নিয়ম যে কেউ রাত্রিরে থাকবে না, সকালবেলা 11টার সময় যাবে, 3টের সময় চলে আসবে সব। তবে ওখানে আরেকটা আরো কতগুলো ব্যাপার ছিল, সেটা হচ্ছে ওখানে তোমাকে স্নর্কেলিং করতে দেবে, তোমাকে গ্লাস বটম বোটে তোমাকে নিয়ে একটু ঘুরিয়ে আসবে, তারপরে তুমি সুইমিং করতে চাইলে করতে পারো, এরকম আর কি। তা আমরা মেন হোটেল থেকে যখন যাব, একটা গাড়িতে 2টো করে ফ্যামিলি, আমাদের 3জন, আর আরেকটা ফ্যামিলি ছিল, তারা প্রবাবলি সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ সাউথ ইন্ডিয়ান মতো ছিল। একটা ভদ্রমহিলা আর একটা বাচ্চা। তো বাচ্চাটা খুবই ছোট, ঠিক আছে ভালো কথা। এবার আমরা গেলাম, আর বোটে করে নিয়ে গেল, ওখানে নিয়ে ছেড়ে দিল আমাদেরকে, আর পুরো ছাড়া গরু, এবার তোমরা যা ইচ্ছা করো, 3টের সময় এখানে আসবে আবার। যাচ্ছি এদিক ওদিক ঘুরছি আমরা, তারপর বললো যে গ্লাস বটম বোটে চড়তে হবে। হ্যাঁ ঠিক আছে, গ্লাস বটম বোটে চেপেছি, দেখছি খুব সুন্দর, নিচটা তো খুব একটা মানে ডিপ না, তো শ্যালোই ছিল। এটা দেখছি স্টারফিশ দেখছি, কত রকমের রিফ উইডস আছে সেগুলো দেখছি, এটা দেখছি। এটা হঠাৎ দেখি এটা জানলে কি কালো কালো, এটা কি? তখন বলছে যে আপ পানি মে হাত মত দেনা। ঠিক আছে বাবা, পানিতে হাত দিচ্ছি না, কিন্তু পানিতে হাত দিতে তো খুব ইচ্ছে করছে, জলে যাচ্ছি বোটের মধ্যে করে স্পিডে যাচ্ছি, একটুখানি জলে হাত দিলে কি হয়। তো আমি শুনিনি কথা, কিছুক্ষণ পরে তাও পানিতে হাত দিয়েছি, পানিতে হাত দিয়ে না প্যাত প্যাতে মাটাতে কি জানি একটা হাতের মধ্যে লাগলো, আমি এমকে ছুঁড়ে ফেলে দিয়েছি। ছুঁড়ে ফেলে দিয়ে আমি বললাম, क्या था ये क्या था? बोला आपको नहीं मालूम, ये सी क्यूकम्बर था। सी क्यूकम्बर, मैंने तो कभी ऐसा नहीं सुना। बोला बहुत कुछ नहीं सुनेंगे आप, ये देखिए ये समुद्र में रहता है, इसे कोई जापानीज लोग ये लोग खाता, ये खाता है। আমি মনে মনে হলাম কে
খাতা হয় তো আমার দরকার নেই, আমার হাতে প্যাত প্যাত মতো লেগেছে, আমি ছুঁড়ে ফেলে দিয়েছি, আমার ভালো লাগেনি দেখতে। আমি কে খাতা হয় খবরটা নিতে চাইনি, আপনি জিনিসটা কি জিজ্ঞাসা করেছি খালি। আচ্ছা যাক, এসে গেল। এবার হয়ে গেছে, আমাদের টার্ন হয়ে গেছে, আমি এসে বসে পড়েছি আবার। এবার আমার কর্তা আর ওর মেয়ে দুজনে মিলে স্নর্কেলিং করতে গেছে। তা আমার কর্তা তো যে বেশিক্ষণ পারে না, ও মেয়ে স্নর্কেলিং করছে। আমি ইতিমধ্যে, তখন আমার অনেক লম্বা চুল ছিল, মানে কোমর টোমর ছাড়িয়ে লম্বা চুল ছিল, আর কালো ছিল, নর্মাল ছিল, এরকম ছিল না। এবার আমি এমন কায়দা করে চুল টুল বেঁধেছি, আর সুইমিং করলে তো সব চুল টুল ভিজে যাবে। না, সুইমিং আমি করবো ঠিকই, কিন্তু চুল ভেজাবো না, সে যেমন বেনি তেমনি রবে, চুল তেমনি ভিজাবো রবে। না, চুল ভিজাবো না গো, আমি বেনি ভিজাবো না। আমার কথা বলছে, হ্যাঁ বেনি না ভিজে চুল চান করে দেখাও দেখি। আর তুমি দাঁড়াও না। আমি কি করেছি, ওখানে সবাই শুয়ে শুয়ে আছে দেখছি, বালির নিচে নিজেকে ভেতরে ঢুকিয়ে এই অবধি জল এনে শুয়ে আছে, খুব আরাম লাগছে। আমাদের এটা তো করে দেখতে হবে, কোনোদিন বালির নিচে নিজেকে ঢোকাইনি তো। কিন্তু আমি নিজে নিজে আস্তে আস্তে বালির নিচে ঢুকে পড়েছি। বালির নিচে ঢুকে এই এই হাত দুটো দিয়ে রেখে এরকম করে রেখে এই অবধি জল আমার, জল দিয়ে, আর এদিকে হাত দুটো দিয়ে এরকম করে করে আমি ইয়ে বালিগুলোকে নিয়ে তুলছি, খেলছি। যেমন চারপাশে প্রচুর লোকজন তো দেখছি, হাসছি, বাচ্চাগুলো কয়েকজন খেলছে, এই করছে সেই করছে। তারপরে এক সময় আমার কর্তা এসে পাশে বসেছে, কি হলো, হয়ে গেল শুনি? বললো যে হ্যাঁ হয়ে গেছে। তো তো তুমি তোমার আলা একটু দেখছো না, আমি তো না যেমন বেনি তেমনি আছি, আমি তো জলেই আছি, কিন্তু আমি তো সাঁতার কাটছি না, আমার চুল দেখো একটু। করতে করতে কি হয়েছে, আমি ডান হাত দিয়ে এরকম করে বালিগুলো তুলছি, তো তুলতে তুলতে এটা প্যাত 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 মতো একটা হাতে লেগেছে আমার। আমি সাথে সাথে ওটাকে চিপে ধরে তুলে সি কিউকাম্বার সি কি চিৎকার করেছি। যেই চিৎকার করেছি, দেখি আমার পাশে এক যে ভদ্রলোকের সাথে আমি গেছি আমরা, সেই ভদ্রলোকের পা, সেই ভদ্রলোকের পায়ের পুরো আঙুল, ভদ্রলোকের পায়ের বুড়ো আঙুল ওটা। আমি ওটা, আর ভদ্রলোক এ এ এ করছে, আর আমার বর খিদে গিয়ে, কি করছো তুমি? না 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 না, সরি সরি ভাই সাহেব, সরি সরি। আমি কি করবো, কি বলবো? তুমি ওটাকে সি কিউকাম্বার দেখো, মানুষের জলে বেশিক্ষণ থাকলে প্যাত প্যাত হয়ে যায় গা হাত পা। তার মধ্যে কিছু মনে করো না, ভদ্রলোকের একটুখানি গায়ের রংটা তো সি কিউকাম্বারের মতো ছিল। তো আমি আমি টেনে ধরে পড়বো, এ মেরা पैर आई एम सॉरी 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 वेरी सॉरी, मुझे पता नहीं। ভদ্রলোক না, মানে কি করবে, ভদ্র ওনার ওয়াইফ হেসে গড়াচ্ছেন, তো আমি আর ওদিকে তাকাতে পারছি না লজ্জায়। আর আমার বর তো যা ইচ্ছে তাই বলছে। ততক্ষণে মেয়ে ছুটে এসছে, মেয়ে ছুটে এসে বলছে, কি করছো তুমি আঙ্কেলের পা নিয়ে? আলে বাবা আমি কিছু করছি না, আমি সি কিউকাম্বার ধরেছিলাম। তারপরে আমি ওখান থেকে কোনো রকমে একটা উঠে ভিড়ের মধ্যে মিশে গেছি, আর যেন কেউ আমাকে দেখতে না পায়। আমি অন্য একটা বোটে করে আমি ওদের সাথে আর ফিরিনি। বাবা পাগল, শেষে সি কিউকাম্বার সে আমাকে ধরে স্টারফিশ হয়ে যাবে না কি হবে ভগবান জানে, আমি পালিয়েছি ওখান থেকে। এইটা আমার জলি বয়ে আর হয়েছে। ছি 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 ছি। মেয়ে বলছে তুমি দেখবে তো ভালো করে, আমি কি প্যাট প্যাট করছে পায়ের বুড়ো আঙুলটা, আমি চেপে ধরে সি কিউকাম্বার সি কিউকাম্বার। ভীষণ বাজে হয়েছে আমার, ভীষণ বাজেছি। আমার এত লজ্জা পেয়েছি না, পরে আমি ভদ্রলোকে মানে ডাঙায় আসার পরে আলাম, ভাই সাহেব কিছু মনে করবেন না, আমি না বুঝতে পারিনি। ওরা নেই নেই কোই বাত নেই, ঠিক আছে ঠিক আছে, ऐसा होता है। আর উনি কি বলবেন, উনি কি আমাকে বলবেন যে আমাকে শিকুঙ্গা ভালো লেগেছে তোমার? এই ছিল ব্যাপার। কি বিচ্ছিরি বলতো, জি জি জি, এই হচ্ছে ব্যাপার। এই দুটো ছিল আমার আন্দামানে, দুটো দুই রকম, একটা একটু কষ্ট কষ্ট, আর একটা এরকম অসভ্যের মতো লোকে পাট ধরে টানাটানি। যাকে ওই যে ও জানে সিনারিটাকে, আমি ওইটা কোথায় শুনেছি, এটা আগে শুনেছি, ওদের সিনারিটা লিখছে ওখানে,
সি কুইকাম্বার ভেবে তুমি লোকের আঙুল টললেছিলে। এই তোরা কিন্তু এগুলো মনে রাখিস না, চি চি চি। যাকে চলো এবার তুমি। আচ্ছা, আরেকটা গল্প বলে নি, একটা গল্প বলে নি, হ্যাঁ হঠাৎ করে মনে পড়ে গেল। হুম, এটা আবার একটু আমরা যে হেসে নিলাম, এটা কিন্তু আবার একটু অন্যরকম গল্প। সেই গল্পটা হচ্ছে যে, হ্যাঁ, আমার এক ছাত্র, তোমাদেরকে বলেছি আগে যে বাসির বলে আমার একজন ছাত্র, সে আমাকে অনেকগুলো গল্প দিয়েছিল। তো তার ছোট্টবেলার একটা গল্প, ছোট্টবেলা মানে সে তখন কোলের শিশু। ঘটনাটা ঘটে তার মায়ের সঙ্গে এবং তার পিসির সাথে। এবারে অঞ্চলটা হচ্ছে আমাদের স্কুল এখন যে জায়গাতে, আমি তো দমদম ক্যান্টনমেন্টের একটা স্কুলে পড়াই, তো ওখানে দুর্গানগর বলে একটা জায়গা আছে। তো ওদের বাড়িটা ছিল। এক মিনিট, তুমি দুর্গা ক্যান্টনমেন্টের কোন স্কুলে পড়াও গো? আমার মেয়েও তো আমি বিবেকানন্দ হাই স্কুলে পড়াই। আচ্ছা আচ্ছা, আমার মেয়ে সেন্ট স্টিফেন্সে পড়েছে। ও আচ্ছা আচ্ছা, ওই এতে। যাক, হ্যাঁ বল। তো এখন হয়েছে কি, ওরা দুর্গানগর থেকে একটু তোমার ওই বিরাটি টিরাটির ওই দিকটাতে যাবে একটা সিনেমা দেখতে, এটা ঠিক আছে। তো এবারে বেরিয়েছে দুজনে মিলে, মানে বৌদি আর ননদ দুজন মিলে বেরিয়েছে। এবারে বেরিয়ে গিয়ে হয়েছে কি, আরেকজনের বাড়ি হয়ে তারপরে সিনেমা দেখবে, তখন তো খুব বেরোনোর চল ছিল না। তো একবার বেরোতে পারলে অনেক কিছু করে টোরে ফিরবে, এরকম একটা প্ল্যান। এবারে এই যে আগের থেকে টিকিট কাটারও কোনো ব্যাপার নেই, গিয়ে টিকিট কাটবে। তো ওরা কি করেছে, যার বাড়িতে গেছে, তো যেই সময় গিয়ে পৌঁছচ্ছে তাদের বাড়িতে তখন একটু রান্না বান্না হচ্ছে। তো ন্যাচারালি তারা ধরেছে এই খেয়ে যা আমাদের বাড়িতে। তো দুজন মিলে খাওয়া দাওয়া করে না একটু লেট হয়ে গেছে, মানে ওরা দুপুরের ফিল্ম দেখবে হয়তো ভেবেছিল, কিন্তু সেটা হয়ে গেছে ইভিনিং শো। ওরা বিকেলে সিনেমা টিনেমা দেখে বেরিয়ে এইবারে ওরা দুর্গানগরে এসে নামবে ট্রেন ধরে। হয়েছে কি, ওরা গ্যালোপিং ট্রেনে উঠে পড়েছে ভুল করে, এবং গ্যালোপিং ট্রেনে উঠে গিয়ে ওরা চলে এসছে আমাদের ক্যান্টনমেন্টে এসে নেমেছে। এবারে ক্যান্টনমেন্টে এসে যখন নেমেছে, এবং তখন কিন্তু বেশ রাত হয়ে গেছে। আর যেই সময়টার কথা বলছি, ধরো এই 70s কি আরো 70s না, আরো অনেক পরের ঘটনা বলছি, কারণ আমার ছাত্র তখন জন্মে গেছে, কিন্তু সে খুব ছোট তখন। তো কিন্তু সেই সময়টাতেও ওই জায়গাগুলো অতটা উন্নত ছিল না। আর রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গিয়ে ওরা এবারে ফিরবে কি করে, আবার কোন দিকে ট্রেন কি পাবে না পাবে, ওরা না একটা কি করেছে, চল আমরা হেঁটে চলে যাই। এবারে ক্যান্টনমেন্ট থেকে দুর্গানগর স্টেশন না একদম দেখা যায়, মানে দুর্গানগরে গাড়ি এলে পুরো ক্যান্টনমেন্টে দেখা যাচ্ছে গাড়ি এসছে। মানে তোমার ওই তুমি যদি ওই রেল লাইনটা ধরে হেঁটে চলে যাও, মনে হবে এই তো এক্ষুনি চলে যাবে। তো এটা হয়ে যায়। তো ওরা কি বলছে, এইটুকুর জন্য আবার সেই টিকিট কাটবো, উল্টো দিকে আসবো, আবার ট্রেনে চাপবো, কখন ট্রেন আসবে, চল এই রেল লাইন ধরে ধরে আমরা চলে যাচ্ছি। এবারে এই জিনিসটা কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ রেল লাইন ব্যাপারটা কিন্তু একটুও ভালো জিনিস নয়। রেল লাইনের বিস্তর গল্প আছে। তো ওরা কি করেছে, ওরা দুজন এই বাচ্চাকে কোলে নিয়ে ওরা রেল লাইন ধরে 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 হেঁটে হেঁটে যাচ্ছে দুর্গানগরের দিকে। আর রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। এইবারে ওর মা ফিল করছে কি, বাচ্চা মানে ও তো কোলে আছে, ও যেন খুব হেভি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে খুব ভারী হয়ে যাচ্ছে। ও না মানে ঠিক ক্যারি করতে অসুবিধা হচ্ছে। ও তার খানিকক্ষণ দিচ্ছে ওর পিসির কোলে, আবার একটু পরে নিজে কোলে নিচ্ছে, মানে একা বাচ্চাটাকে নিয়ে যেতে পারছে না, মানে বাচ্চাটাকে বেশ হেভি লাগছে। তো হতে পারে হয়তো রাস্তা দিয়ে হাঁটছে এবড়ো খেবড়ো পথ দিয়ে, একটু নার্ভাস হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, দুটো মেয়ে যাচ্ছে, আমি না হয় ধরে নিলাম এইটা সাইকোলজিক্যাল কিছু একটা, ধরে নিলাম।
এইবারে কি হচ্ছে বলছে যে এবারে লক্ষ্য করছে রেল লাইনের পাথরগুলো না এরকম নিজের থেকে ছিটকে ছিটকে উঠছে কিছু কিছু জায়গায়। আচ্ছা, পাথরগুলো এরকম ছিটকে 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 উঠছে। তো ওর মা দেখছে, লক্ষ্য করছে, কিন্তু মানে কেউ কাউকে কিছু বলছে না। পিসিও লক্ষ্য করছে কিনা ওরা বুঝতে পারছে না, কিন্তু ওর মা দেখছে ছিটকে ছিটকে যাচ্ছে এবং দেখছে কালো কালো বিড়ালের মতো কিছু, মানে মনে হচ্ছে বিড়াল এবং সেগুলো কালো, কিন্তু বুঝতে পারছে না সেগুলো ঠিক কি। মানে কালো বিড়ালই ধরে নিলাম, বলছে একবার রেল লাইনের এদিক দিয়ে যাচ্ছে এদিক দিয়ে যাচ্ছে, অনেকগুলো এরকম করে মুভ আচ্ছা, করছে। তো অনেকগুলো। উনি ভাবছেন অনেকগুলো, বলছে এই যতটা রাস্তা এগোচ্ছে এপার ওপার করছে, কেউ ওদের দিকে যেন ঘুরে তাকাচ্ছে, মানে শ্যাডোর মতো কালো কালো। তো ও না ভাবছে যে মানে এটা এগুলো কি বেড়াল, আর বেড়াল হলো হঠাৎ এতগুলো বেড়াল, প্রত্যেকটা বিড়ালই কালো এবং তারা এদিকে চলাচল করছে রেল ট্র্যাকের ওপরে, ব্যাপারটা কি? ওর তো মানে এরা আনন্যাচারাল লাগছে, এখানে এটা হয় না। এরকম করতে করতে ওরা তো কোনো রকমে দুর্গানগরে এসে পৌঁছেছে। এবারে দুর্গানগর স্টেশন থেকে ওদেরকে আবার রাস্তা ধরে বাড়ির পথে যেতে হবে, কিন্তু ততক্ষণে ভদ্রমহিলাদের পুরো ঘাম ছুটে গেছে এই সব দৃশ্য দেখে এবং খুব ভয় পেয়েছে, দুজনেই খুব ভয় পেয়েছে। এবারে দেখছে ঠিক ওই জায়গাতে ওই আর শুনশান হয়ে গেছে রাস্তা, ওইখানে একটি লোক দাঁড়িয়ে আছে, ছোটখাটো আর খুব লম্বা দাড়ি, আচ্ছা, হাতে একটা লাঠি, বড় একটা লাঠি, আর একটু জোব্বা মতো পরা ড্রেসটা, মনে হচ্ছে যেন সেই দরবেশটা যেরকম পোশাক পরে সেরকম একটা রোবের মতো পরে দাঁড়িয়ে আছে। এই তোরা কোথা থেকে আসছিস রে জিজ্ঞেস করছে। তখন বাবা, ওনারা না সিনেমা দেখতে গেছি অমুক, অত বাইরের লোককে বলার কি দরকার, বলার বলছে আমরা কি ওই দরকার? বলার কি দরকার, বলছে আমরা ক্যান্টনমেন্টে গেছিলাম, এই ফিরতে দেরি হয়ে গেছে তো এই দিক দিয়ে ফিরে আসছি। তারপরে একদম মিথ্যে কথা বলবি না, তোরা সিনেমা দেখতে গেছিলিস, তোরা ভুল করে ক্যান্টনমেন্টে চলে এসেছিস, এখন তোরা বাড়ি ফিরছিস। কেন এরকম রাস্তা দিয়ে বাড়ি ও বাবা, ফিরছিস, সেই রেল লাইনের ওপর দিয়ে কেন বাড়ি ফিরছিস? ওরা না অবাক হয়ে গেছে যে ওরা যে সিনেমা দেখতে গেছে, ওরা যে ভুল করে গ্যালোপিং ট্রেনে উঠে পড়ছে, এই লোকটা জানলো কি করে। এবং তখন বলছে আর কোনো দিন এইরকম ভুল করবি না, এরকম কাজ করবি না, চল তোদের বাড়ির পথে পৌঁছে দিয়ে আসি। করে উনি কিছুটা এগিয়ে গিয়ে ওদের যেই বাড়ির কাছাকাছি এসেছে, তারপরে দেখছে লোকটি জাস্ট ভ্যানিশ, লোকটি নেই। নেই। নেই বলছে এমন কোনো জায়গা নেই যেখান থেকে লোকটি উবে যেতে পারে, মানে আমার সামনে সামনে যাচ্ছে, পাশাপাশি যাচ্ছে, এবার যেই আমরা হয় চেনা পাড়া দেখে ফেললে একটুখানি ওদিকে কনসেন্ট্রেশনটা দিয়ে চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দেখছে হ্যাঁ। এদিকে লোকটা আর নেই, ওরা দুজনই দাঁড়িয়ে আছে বাচ্চা কোলে নিয়ে। ও বাবা, এবারে সে কি! এইটা কে ছিল কি ছিল, তবে যিনি ছিলেন তিনি খুব শুদ্ধ কেউ ছিলেন, মানে তিনি একদম। জানতেন যে এই মহিলা দুজনের বিপদ হতে চলেছে কিছু, হ্যাঁ, এবং তিনি তখন যেহেতু ওই দরবেশ ফকিরের মতো তার একটা হ্যাঁ, পোশাক ছিল, হয়তো সেই রকম কোনো এক ভদ্রলোক যিনি যখন দেখেছেন যে এরা, আর এই ভদ্রমহিলা কিন্তু খুব ধার্মিক মহিলা ছিলেন, খুব ধার্মিক আচ্ছা, মহিলা ছিলেন, খুব ধর্মকর্মে তার মতি ছিল, তিনি ইসলাম ধর্মাবলম্বী এবং তিনি একদম সেই 5 ওয়াক্ত নামাজ পড়া, যা যা ওদের পালনীয় করণীয় সব তিনি করতেন। হয়তো আচ্ছা। এই জন্যই তার ওপর একটা কৃপা ছিল যে তিনি যেহেতু ভক্ত মানুষ, হ্যাঁ, সেহেতু হয়তো সেই। এরকম একজন কেউ, মানে গড সেন্ট আমরা যেরকম বলি, দেবদূতের মতো কেউ হঠাৎ এসে হয়তো তাদেরকে আর বাড়ি অব্দি আমরা আগে পৌঁছে দেয়। বলছিলাম না, সবাই খারাপ হয় না, সবাই খারাপ, একদম সব আত্মা খারাপ হয় না, আমরা বলছিলাম না প্রথম দিকে। এক ইনি হয়তো একদম কোন তাই, রূপে এসে ওদেরকে বাঁচিয়েছেন। হ্যাঁ, কোন রূপে বাঁচিয়ে দিল, কারণ ওরা যেই পথ দিয়ে এসেছে বা যেটা দেখছিল ওরা, হ্যাঁ, এটাই কিন্তু সরি, ওদের কিন্তু একটা হয়তো মারাত্মক কিছু বিপদ হতে পারত,
এবং ওদের সঙ্গে কিছু কিন্তু চলেও আসতে পারতো কিছু কিছু। এই যে দিদি তুমি যে একটা কথা বললে, এই যে রস আইল্যান্ডে তুমি যে ওই কবরটার ওপরে তুমি একটা মায়া মতো পড়ে গেছিল তোমার, তো এটা হয়তো কিছু হয়নি, কিন্তু অনেক সময় হয় জানো তো, যে ওখান থেকে কিন্তু কেউ হয়তো তোমার সঙ্গে চলে এলো, মানে আমার এটা মাথায় এসছে। হ্যাঁ, মানে ওরা তো নির্বান্ধব পড়ে আছে, কেউ আসে না। এবারে যখন ওরা দেখে যে কেউ একজন তো আমাকে ভালোবাসা দেখাচ্ছে, কেউ তো একজন আমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে, তখন তারা কিন্তু মানে ফিল করছে তার কষ্টটা, তখন কিন্তু হতেই পারতো যে চলে আসতে পারতো। আমরা এখানে আমাদের এখানে কবরখানা আছে না দিদি, আমার বাড়ির খুব কাছে একটা সেমেটারি রয়েছে, টালিগঞ্জ সেমেটারি, যেটা 1942 তে তৈরি। আর এইটাকে এখন তো বড় করে পাঁচিল টাচিল দিয়ে দিয়েছে, আগে না পাঁচিলটা ভাঙা ছিল, আর আমরা মধ্যে দিয়ে শর্টকাট করতাম, রাতের বেলাতেও করতাম, ভয় লাগতো না, কারণ পাড়া তো দেখা যেত, দেয়ালগুলো ভেঙে ধসে পড়েছিল। তারপরে একটা ওই ইলেকশনের ব্যাপারে হয়তো এখানে একজন ছিলেন আর কি, তিনিও ভোটে দাঁড়ান, তিনি তখন পুরো বড় করে পাঁচিলটাকে ঘিরে টিরে দেন, সেই বাম ফ্রন্টের আমলে হয়েছিল সেটা। তো ভেতর দিয়ে আমি একবার আসছি রাত্রির বেলাতে, তখন কিন্তু ওখানে কিছু বিহারি মানুষ থাকেন যারা ওইগুলোকে পাহারা দেন, মানে গার্ড হিসেবে থাকে। তো ওদের একজন ভদ্র মহিলা একজন আমাকে কিন্তু না করেন, বলে যে আপনি দাদা এর ভেতর দিয়ে এরকম রাত্রিরেতে যাতায়াত করবেন না। এবার কি হবে কি না হবে আমাকে বিস্তারিত কিছু বলেনি, কিন্তু শুধু আমাকে বলেছিল রাতের বেলা কিন্তু এরকম শর্টকাট করবেন না কবরখানার ভেতর দিয়ে। আমি তার কথা শুনে আবার বাইরে দিয়ে বেরিয়ে চলে যাই। হ্যাঁ, কিছু হয়তো উনি ইঙ্গিত করেছিলেন আমি জানি না, কিন্তু আমাকে তিনি সাবধান করে দিয়েছিলেন, না করে দিয়েছিলেন। তো অল সোলস ডেতে না আমরা অনেক সময়তে করতাম, আমরা গিয়ে কিছু, আমাদের তো আর চেনা জানা কেউ নয়, আমরা কয়েকটা মোমবাতি নিয়ে গিয়ে না কিছু অজানা লোকের কবরে আমরা দিয়ে দিতাম, দিয়ে আসতাম, যে যখন দেখছি সবাই সবার প্রে করছে, যেটাতে দেখতাম হয়তো কেউ নেই, বাতি জ্বালাই, যেখানে কেউ নেই, সেইখানে গিয়ে আমি আর চৈতি গিয়ে না সেখানে মোমবাতি জ্বালিয়ে দিতাম, একটু 3-4টে মোমবাতি নিয়ে যেতাম, ওখানে কিনতেও পাওয়া যায়, অল সোলস ডের সময় একটা মেলার মতো বসে যায় সামনে, মোমবাতি, ফুল, অনেক কিছু ওরা বিক্রি করে, ধূপকাঠি। তো আমরা মোমবাতি নিয়ে গিয়ে ওই রকম কয়েকটা কবরে একটা দুটোতে এরকম জ্বালিয়ে দিতাম, আর একটু প্রে করতাম হয়তো যে আছেন তার আত্মার শান্তি হোক। কিন্তু পরে আমি সামহাও, মানে আমার মন থেকে এটা আসে, আমার বলে আমি চৈতিকে না করি, চৈতি এটা করা বোধহয় ঠিক না। কেন বলে, কেন কিসের জন্য? আমি বললাম দেখো, আননোন যদিও জানি আমি, হয়তো এটা আমার কুসংস্কার বা কিছু, কিন্তু এই যে নির্বান্ধব হয়ে যে পড়ে আছে, আমরা হয়তো দিলাম, এবারে হয়তো তারা মনে করলো যে এরা তো আমার প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন করলো, বা আমাকে সফটনেস, একটা ওদের সফট কর্নার একটা রয়েছে, তো ও কিন্তু হতে পারে হয়তো তোমাকে ফলো করে বাড়ি অব্দি চলে এলো। কাজেই এইটা করা আমাদের মনে হয় ঠিক হবে না। এমনিতেও আজকে আমার বাবা মায়ের একদম যুক্তিপূর্ণ, একদম দিদি, আমার আজকে যেমন আজকে আমার মা বাবার বাৎসরিক কাজ ছিল সকালে, তো তিথিটা পড়েছিল আজকে, যদিও তারা পৌষ মাসে মারা গেছেন, কিন্তু তিথিটা আজকের ছিল। তো আমি আজকে আমাদের এই শ্রাদ্ধ নিবেদনে একটা, মানে আমরা যখন ধরো বাবার পিণ্ড দিলাম, মায়ের পিণ্ড দান করলাম, এর সঙ্গে আমাদেরকে একটা পিণ্ড এক্সট্রা দিতে হয়। সেই পিণ্ডটা দিতে হয় কিন্তু যাদের কোনো বন্ধু নেই, যাদের কেউ দেওয়ার নেই, তাদের উদ্দেশ্যে আমরা সেই পিণ্ডটা দান করি। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা, হ্যাঁ এটা কিন্তু দেয়, যে যাদের মন্ত্রটাও যেটা থাকে সেটা তো তাই বলে যে যাদের কোনো, যারা নির্বান্ধব,
যাদের কেউ দেওয়ার নেই তাদের উদ্দেশ্যে আমি আরেকটা পিণ্ড দান করছি, এটা কিন্তু শ্রাদ্ধ বিধিতে করতে হয়। তো আমি সেটা তো আমি করছি আমার বাড়িতে বসে, আমার এতে করলাম, সেরকম একটা দিলাম। কিন্তু অনেক সময়তে তোমার এই গুড জেস্টারটা যদি বাইরে গিয়ে কোথাও করো, সেটা হয়তো বা একদম যেখানে তাদের উপস্থিতি রয়েছে, তাহলে হয়তো, মানে আমি সবসময় হবে বলছি না, হয়তো এটা হলেও হতে পারে যে তারা, তাই জন্য তো বললাম মানে অনেক যুক্তি আছে। এবং অনেকদিন আগে সেই জি হরর শোতে একটা আমি দেখেছিলাম, এরকম ছিল, একটি মেয়ে দিত এবং সেই ছেলেটি একটি ইয়াং ছেলের কবর ছিল, সে চলে আসতো ওর কাছে, ও রোজ রাত্রিরে ভিজিট করতো তাকে। তো ও তো চিনতে পারে না কে, বলে তুমিই তো আমাকে দাও, তুমি আমাকে রোজ ফুল দাও, ধূপ দাও, ক্যান্ডেল দাও। তো ওইটা আমার মাথায় প্লে করেছিল, কিন্তু আমি চৈতিকে না করি যে দেখো আমরা যাদেরকে চিনি না জানি না, দূর থেকে প্রে করা একটা জিনিস, কিন্তু তার গ্রেভে গিয়ে ক্যান্ডেল দিলাম, তাকে করলাম। অনেক সময় হতে পারে ওরা হয়তো জেগে গেল এবং তারা যখন দেখলো যে এরা আমাদের প্রতি তো সহানুভূতিশীল, তখন হয়তো ভালোবেসে চলেও এলো। সেই ভালোবাসাটা আমরা সামলাতে নাও পারতে পারি, একদমই ভালো লাগবে না। কাজেই দূর থেকে প্রে করো, ওটা ঠিক আছে, কিন্তু মানে ওই গিয়ে গ্রেভে মোমবাতি টোমবাতি দেওয়াটা না দেওয়াটাই ভাগ্যিস আমার সাথে কেউ আসেনি, এটা ঠিকই বলেছো বাবা। এখন একদম একদম না সেটাই, মানে যদি আমরা অনেক সময় করি, মানে এবং এটা খুব ভালো জেস্টার তো, যে আমি যাকে মানে আমি একজনের হয়ে প্রার্থনা করলাম, সেটা করলাম। কিন্তু আর যারা খুব ইভলভ সোল হয় তাদের কাছে তো আসে মুক্তি চাওয়ার জন্য। আমার দাদু, মানে আমার দাদুর ভাই ছিলেন একজন, তিনি খুব দুধে পুলিশ অফিসার, কিন্তু উনি না ছিলেন ওরকম সাধকের মতো। মানে উনি এতটাই উদাসীন ছিলেন পরিবার সম্বন্ধে যে ওনার মাইনেটা ওই দিদা নিত, মানে দিদাকে দেওয়া হতো, কারণ উনি হাতে মাইনে পেলে সবাইকে বিলিয়ে দিতেন, এরকম অবস্থা ছিল। মানে উনি চাকরি করতেন, যেই মাইনে পেতেন উনি সব বিলাতে 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 পুরো খালি পকেটে ফিরলেন। তো সেইটা বিপদ হয়ে যেত। তো তখন তার কি হতো, তার দিদাকে সেই মাইনেটা দিয়ে দেওয়া হতো। মানে এরকম অফিসও জানতো যে ওনার এরকম মতিগতি, এবং উনি সারাদিন ঈশ্বর নাম করছেন। তো আমরা ওই দাদুর কাছে, ওই দাদু থাকতেন বেলুড়ে থাকতেন, ওই দাদুর কাছে যখন যেতাম, তো আমি পরে শুনেছিলাম, তখন তো দাদুকে দেখতাম একদম সেই সন্ত মহাত্মার মতো, ওরকমই কথাবার্তা বলে, ওরকমই থাকে, খুব মডেস্ট লিভিং। ওখানে আমার বাদবাকিদের কাছে শুনি যে উনি দেখতেন ওনার মশারির চারিধারে না অনেকে ঘুরতো, এবং ঘুরে বারবার করে বলতো যে আমাদেরকে একটুখানি আপনি আমাদের মুক্তির জন্য আমাদের আপনি প্রেয়ার করে দিন, আপনি প্রার্থনা করুন। তো এরকম কোনো এক আত্মীয় সে গিয়ে সেই বাড়িতে থেকেছিল, বুঝলে তো, এবং সেই দাদুর ঘরে সে ছিল। এবারে সে এই জিনিসটা দেখে সে বুঝতে পারে যে ঘরের মধ্যে প্রেজেন্স আছে এবং কেউ ঘুরছে মশারির চারিদিকে, দাদু তার সঙ্গে কিছু কথা বলছে, এসব সে বুঝতে পারে এবং সে অত্যন্ত ভয় পেয়ে যায়। এটা তো বলার কিছুই নেই। পরের দিনকে দাদু বলে দেন যে না, তুই ভয় পাস না, আর রাত্রিরে আমার ঘরে কারুর না শোয়াই ভালো, কারণ এরকম কিছু কিছু ঘটনা ঘটে। বলে ওরা ভয়ের জন্য না, ওরা মুক্তি পায়নি, মুক্তি চাওয়ার জন্য আমার কাছে এসেছিল। তো এইটা এরকম কাজে, এরকম আত্মারা কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে। তো কাজেই ভবিষ্যতে তুমি আর কারুর গ্রেভ টেপ ঝাঁটটার দিতে যেও না। না, আর আমি ওরে বাবা, যা হবার হয়ে গেছে, আর এরপরে তো আরোই না। একদম, আমি তোমায় যথেষ্ট ভয় পাইয়ে দিয়েছি, আর তুমি খবরদার যেও না। আর আমিও, আমরাও অল সোলস দেখতে যাই ওখানে, কিন্তু এখন আর ওই কায়দা করে ওই মোমবাতি চলো একটু জ্বালিয়ে দিই, ওই কেসটা আর করি না, কারণ ওটা আর প্রশ্নই
ওঠে না। নমস্কার। তো আমার মন একদম, থেকেই এটাই নমস্কার। হলো। তো আমি বললাম যে হয়তো আমার মানে হ্যাঁ, ঈশ্বরই হয়তো আমার মনে এই ভাবটা জাগালেন যে এটা করাটা ঠিক হবে না। সেটাই। তখন হ্যাঁ। আমি চৈতিও বললো না না ঠিক আছে, ওরকম না, আমরা হয়তো যাই, গিয়ে দেখে আসি, জেনারেল একটা প্রার্থনা হয়তো মনে মনে হ্যাঁ, করি, সেটা আলাদা কিন্তু জিনিস। হ্যাঁ, হ্যাঁ সেটা জেনারেলি আমি সবার জন্য আলাদা, প্রে কিন্তু করলাম যে ঠিক আছে, পার্টিকুলার সবার যেন ইয়ে হয়। হ্যাঁ, একদম। আর এখানে না ওই সেই ঝুপসি গাছের তলায় এক একটা ফাটল ধরে গেছে, খুব ভালো মেনটেন্ড নয়। আর সেই হ্যাঁ, 1942 সালের এখানেও শিশুদের কবর আছে, আমার মনে আছে। এরকম 4 বছর 5 বছরের বাচ্চার কবরও আছে, দেখে খুব খারাপ লাগে। কিন্তু ওই পার্টিকুলারলি আমরা না আর কি ওই মোমবাতিটা আর জ্বালাই না, কারণ সেটা দরকার নেই। আমাদের হয়তো ঠিক হবে না, সেই জন্য আমরা জ্বালাই না। না, নিশ্চয়ই কিছু একটা আছে, নাহলে তোমার মাথায় আসবে কেন একটা জিনিসটা? কিছু একটা, সেইটাই। না না, ঠিকই তো আছে। আজকে বন্ধুরা বাঁচিয়েছো তুমি আমাকে। একদম, আজকে আমাদের গল্প তোমাদের কেমন লাগলো একটুখানি জানিও। গল্প তো নয়, ঘটনা, গল্প হলেও সত্যি। হ্যাঁ, আর দিদিকে অনেকদিন পরে পেয়েছি, দিদি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন, এটা খুব আনন্দের বিষয়। তবে হয়তো আজকে ইন্টারনেট একটু গন্ডগোল করেছে, তোমরা একটু নিজ গুণে হ্যাঁ, সেটাকে ক্ষমা করে নিও, ওটা তো এটা অনিচ্ছাকৃত তো ত্রুটি, আমাদের কারুর কিছু হাতে নেই। করার নেই, হ্যাঁ, কারুর হাতে সেই। নেই। কেন তবে বদমাইশিটা সবাই করছে আমরা ভাবতে খুব বুঝলাম না। ভালো লাগছে। তো তোমরা খুব ভালো লাগলো সেটা গো, তোমার সাথে সময় একটু কাটিয়ে। মাফ করে নিও। দিদিকে আবার আমি নিয়ে আসবো সামনের দিন, এত সহজে তো কাউকে আর ছাড়ার তো কোনো প্রশ্নই নেই, এ তো থাকবে, চলবে। তো দিদিকে আবার আমি খুব কি শিগগিরই বলেছি? নিয়ে আসবো। আমি, তুমি যদি ছাড়লেও আমি তো যাচ্ছি না। না না, কোথায় যাবে সংসার ছেড়ে? যাবো না, কাজে আজকে অসম্ভব। তাহলে হ্যাঁ, একদম আজকে আসি। আমাদের সবাই ভালো একদম থেকো। আমাদের দিদি ভাই আমাদেরকে আজকে তোমরা আজকের জন্য বিদায় জানাও। সামনের হ্যাঁ, পর্বে আবার আমরা হাজির হয়ে যাব গল্প হলেও সত্যি নিয়ে। আর হ্যাঁ, ইউটিউবের একদম। বন্ধুদের বলি, আমার ডেসক্রিপশন বক্সের লিংক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, তোমরাও তোমাদের কাহিনী বলতে পারো এখানে। ঠিক আর পরের পর্বে আবার দেখা হবে, ততদিন নিশ্চয়ই। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আজ আমাদেরকে বিদায় দাও, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি।